নাসির স্যার, জি স্যার, লাইভ শুরু করছেন নাকি? স্যার লাইভ শুরু হয়ে গেছে কিন্তু আজকে পর্ব কত? 16 পর্ব চলে গেছে। চিন্তা স্যার, করতে এরকম আমরা কত পর্ব চলতে থাকবে? এরকম আমাদের 60টা পর্ব চলবে। 60টা পর্ব পর্যন্ত গেলে আপনি একজন পারফেক্ট ম্যান হবেন। কারণ আমরা যে 2000 প্রশ্ন রাখছি, এই 2000 প্রশ্ন আপনি যদি ভালোভাবে সমাধান করতে পারেন, সমাজসেবা বলেন, স্বাস্থ্যকর্মী বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, প্রাইমারি প্রধান শিক্ষক কিন্তু জট ভেঙে গেছে, মামলা করছিল, এখন এটাও নিয়োগ হয়ে যাবে একদম তাহলে ডাইরেক্ট। আপনি এগুলো দেখে দেখা যাবে যে প্রশ্নের ব্যাখ্যা থেকে এগুলো থেকে 90% ডাইরেক্ট প্রধান শিক্ষক হয়ে খুব শীঘ্রই বলে দিবে যে অমুক তারিখ পরীক্ষা, হ্যাঁ ডেট দিয়ে দিবে খুব দ্রুত। টিএসসি ডেট দিয়ে দিবে, দেখবে ক্লাসরুম ফাঁকা আছে কোথায়। তো আরেকটা ব্যাপার বলি, আমরা হচ্ছে প্রতিদিনের মতো আজকে সেশনও কিন্তু আমাদের সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর জন্য 1200 টাকার প্রাইস মানি এবং দুটি বইয়ের কেরিয়ার প্লাস বাংলা বই দুইটা, সর্বোচ্চ শেয়ারকারী কেরিয়ার প্লাস বাংলা বই পাবে, সর্বোচ্চ মেনশনকারী কেরিয়ার প্লাস বাংলা বই পাবে, সর্বোচ্চ শেয়ারকারী নগদ অর্থ টাকা 300 টাকা করে এক একজন পাবেন, এবং সর্বোচ্চ মেনশনকারী 300 টাকা করে এক একজনের টাকা পাবেন। সুতরাং নগদ টাকাটা আমরা এখানে বসে আপনাদেরকে দিয়ে দিই, আপনারা দেখেন আমরা কোনো ফল ছাত্রী এখানে কোনো সুযোগ নেই, তবে অবশ্যই টাকাটা যেদিন হবে ওই দিন নেবেন অথবা তার পরের দিন পর্যন্ত সুযোগ থাকবে। তো আজকের ক্লাসে আমি চাই যে সর্বোচ্চ শেয়ার যারা এর আগে পান নাই, আজকে একটু বেশি বেশি শেয়ার করেন বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, এবং মেনশন করবেন, আপনার বন্ধুদেরকে মেনশন করবেন। আপনার ফেসবুক আইডিতে, বন্ধু বলতে কারা, আপনার ফেসবুক আইডিতে যেসব ফ্রেন্ড আছে, ঠিক আছে, এখন মনে করেন যে আপনার চাচা আছে, চাচারও মেনশন করতে পারেন, ঠিক আছে, কারণ সে আপনার ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড আর কি। এরকম মেনশন করলেই আপনি নগদ টাকা এবং কেরিয়ার প্লাস বাংলা বই 400 টাকা দামের এই কেরিয়ার প্লাস বাংলা বই আপনি কিন্তু আপডেটটা একদম পেয়ে যাবেন। সুতরাং সবাই একটু আর টাইম পাবেন, কিন্তু স্যার কয় মিনিট দেবো টাইম? 10 মিনিট। 10 মিনিট, এখন থেকে 10 মিনিট, অর্থাৎ আজকে লাইভটা কিন্তু মামিনুল স্যার পেজ থেকে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কাউন্ট হবে, এটা মাথায় রাখবেন। এই রে, এখানে কিন্তু আমি কিন্তু বলতে ভুলে গেছি, আচ্ছা স্যার কিন্তু বলে দিয়েছেন জিনিসটা কি জানেন, আজকে লাইভ ক্লাসটা নিচ্ছি আমরা মমিনুল স্যারের পেজ থেকে। তাহলে তাহলে কি হবে, এখন মমিনুল স্যার পেজে থেকে কিন্তু আপনাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে এবং সেখানে কিন্তু আপনার প্রিয়জনকে মেনশন করতে হবে। সুতরাং মমিনুল স্যারকে যারা ভালোবাসেন তারা তো ভালোবাসার জোরেই 2, 3, 5টা 10টা এমনি শেয়ার করবে। আর যাদের টাকা পয়সা, যাদের এমনি বই লাগবে, অনেক কাছে আর্থিক সংকট আছে যে কেরিয়ার প্লাস বাংলা বইটা কিনতে পারতেছে না, নীলক্ষেত যে এত টাকা 400 টাকা নাই আপনার পকেটে, তাদেরকে বলি নীলক্ষেতে যাওয়া লাগবে না, আমরা আরো 50 টাকা কুরিয়ার চার্জ দিয়ে আপনাকে 50 টাকা দেব, 50 টাকার উল্টা বলে দিয়ে কুরিয়ার চার্জ দিয়ে আপনাকে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবো। তাহলে এই সুযোগটা হেলাফেলা করা কোনো অবস্থাতেই ঠিক না। সুতরাং সবাই 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 একটু শেয়ার করে কমেন্ট করে লিখবো ডান 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 ডান। আর কারা কারা এবার সমাজসেবা অ্যাপ্লাই করছেন, কোন কোন পোস্টে, এটা কমেন্ট করে একটু জানিয়ে দেন। আবার সামনে শুক্রবার আমাদের যে চাকরি পরীক্ষা আছে শনিবার আছে, এবং খুব দুর্দান্ত এখান থেকে কমন পড়বে। এখানে আজকে আমরা বাংলা পোস্ট রেখেছি অনেক সুন্দর সুন্দর, অনেক ইফেক্টিভ ম্যাথ। ম্যাথে কিন্তু আমরা অনেক দুর্বল থাকি ভাই, ম্যাথ ছাড়া আপনার কোথাও চাকরি হবে না। সুতরাং ম্যাথ এইগুলো আপনার প্রতিদিন দরকার। আজকে ক্লাসটা খুবই জমজমাট হবে এবং ক্লাসটা শেষ পর্যন্ত সবাই আপনারা করবেন। আর এখানে একটা কমেন্ট করবেন, আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছেন, আজকে রাত 8টায় সমাজসেবা ব্যাচের ক্লাসে কারক পার্ট 2 এর ক্লাসটা কারা কারা করছেন। কারক পার্ট 2 এর ক্লাসটা কিন্তু আমরা উন্মুক্ত করিনি, গতকাল পার্ট 1 আমরা উন্মুক্ত করেছিলাম। তো এবার কারক পার্ট 2 এর ক্লাসটা আজকে পেইড বেজে কারা কারা করেছেন, যারা ভর্তি হয়েছে তারাই করেছে। ক্লাস কেমন ছিল একটু কমেন্ট করবেন, ক্লাসটা কেমন ছিল এবার একটু কমেন্টে জানাবেন, ক্লাসটা বুঝতে পেরেছিলেন কিনা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমাদের যে ক্লাসগুলো হয় বিশেষ ব্যাচের ক্লাস বা নিবন্ধন, এই ক্লাসগুলো কেমন হয় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, একটু জানান। আচ্ছা, আমরা এখন বাজে হচ্ছে 9:57, আমরা জাস্ট 10:57 পর্যন্ত সুযোগ দিচ্ছি। সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারীর নাম, নাম্বার, অর্থাৎ নামগুলো কিন্তু আমরা হচ্ছে এই 10 মিনিটের মধ্যে কাউন্ট করব। অর্থাৎ যারা সর্বোচ্চ শেয়ার করবেন এই আগামী 10 মিনিটের মধ্যে, এই 10 মিনিটের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে থাকবেন, প্রত্যেকের নাম আমরা কাউন্ট করবো। এখন থেকে শেয়ার কাউন্ট এবং মেনশন কাউন্ট করা শুরু হয়ে গেছে। তার মানে আমরা সর্বোচ্চ শেয়ার করা শুরু করে দিই, সর্বোচ্চ মেনশন করা শুরু করে দিই। আর আমরা ক্লাসটা কিন্তু শুরু করবো, আমরা ডিলে করতে চাচ্ছি না, কারণ আমরা আর পাশাপাশি আপনারা যারা এখন পর্যন্ত যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইভটাকে মানে রিঅ্যাকশন ইউজ করবেন। পাশাপাশি ভালোবাসার জায়গা থেকে বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে 1 2 3 জনকে মেনশন করবেন। আর কৃতজ্ঞতার জায়গা থেকে, আপনার যদি পুরস্কার পাওয়ার ইচ্ছা না থাকে, কৃতজ্ঞতার জায়গা থেকে মিনিমাম একটা হলেও শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই, কারণ কৃতজ্ঞ মানুষরা সারা জীবন কিন্তু, শোনেন, আপনি আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আরেকজন দিয়ে আপনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করাবেন। কারণ পৃথিবীর চক্রাকার, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আপনি ভালো কাজ করবেন, ভালো ভালো ফল পাবেন। এটাই নিয়ম, এটাই নীতি। সো স্যার, আমরা ডিলে না করি, আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে, দেখি প্রথম 10 মিনিট
প্রথম ম্যাথটাই এই যে স্যার এখানে ক্লিক করতে হবে। তাহলে পরে কোন জায়গায় চাপ দিতে হবে, কোন জায়গায় স্যার? এই যে কর্নার চাপ দিলে হয়ে যাবে, কর্নার চাপ দিলে। মোছা যাবে না স্যার। আজকের ক্লাসটা আমি বলি স্যার, আজকের ক্লাসটা আমরা যতটুকু আলোচনা করব, পুরো ক্লাসের আলোচনার পিডিএফ কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে দিব। অর্থাৎ পুরো রেডটা নেই, রেড নিলে হবে, পুরো ক্লাসের পিডিএফ কি করব আমরা স্টুডেন্টদেরকে দিয়ে দিব। শুধু তাই না স্যার, সমাজ সেবার জন্য যে আমরা আপডেট একটা সাজেশন সাজাইছি না টপিক ভিত্তিক, এই যে 8 থেকে 10টা 12টা 15টা 20টা টপিক করা লাগবে না, আজকে যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে তাদেরকে কিন্তু আমরা আজকে সমাজ সেবার যে সাজেশনটা রয়েছে এই সাজেশনটা ক্লাসে থাকা অবস্থায় দিয়ে দিব। ক্লাসে থাকা অবস্থায় তাহলে আবার চিন্তা করতে পারেন যাতে সবার সাথে যারা অ্যাপ্লাই করছে তারা সাজেশনটাও পাবেন কিন্তু এখানে, হ্যাঁ, এবং এই ক্লাসের পিডিএফটাও কিন্তু পাবেন। আর সময় কিন্তু এখন অলরেডি হচ্ছে 2 মিনিট পার হয়ে গেছে। আল্লাহ, আমরা 10টা 7 মিনিট পর্যন্ত কাউন্ট করব সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশনের তালিকা। এর মধ্যে যারা সর্বোচ্চ শেয়ারের মধ্যে থাকবেন 2 জন, মানে টোটাল 1200 টাকার প্রাইস মানি পাবেন, পাশাপাশি হচ্ছে নাসির স্যারের 2 টাকা প্লাস বই গিফট পাবেন। সো শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, শেয়ার করে 2 জন গিফট পেতে যাচ্ছে। আচ্ছা, অনলাইন একজন কমেন্ট করেছেন আজকে কারো 2 এর ক্লাসটা খুব দুর্দান্ত ছিল। দেখেন যারা ভর্তি হন নাই তারা কি মিসটা করলেন, তবে টেনশনের কোনো কারণ নাই, এই কারকের ক্লাস আবার 2 বার হবে প্রয়োজন। জব মেডিসিন কোন ক্লাস মিস দেয়া যাবে না। চমৎকার একটা প্রশ্ন, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? এই প্রশ্নটা ইদানিং অনেক জব পরীক্ষায় আসতে দেখা যায়, কারণ এই প্রশ্নটা নেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই 2026 সালে। আমরা ইদানিং 10 থেকে 20 নম্বর করে বিশেষ করে চাকরি পরীক্ষা এবং পিএসসির অধীনে যে পরীক্ষাগুলো হয় সেখানে নতুন বোর্ড বইটা তারা খুবই কি করে চুজ করে। সুতরাং এই প্রশ্নটা কিন্তু আপডেট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা দেখবেন আপনি সমাজসেবা পাবেন, যে কোনো চাকরি পরীক্ষাটা পেয়ে যেতে পারেন। তাহলে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়, আমরা জানি পঞ্চ ইন্দ্রিয় আছে, তার ভিতরে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের একদম সরাসরি সম্পর্ক আছে? দ্রুত উত্তরটা করে দাও, দ্রুত দ্রুত। এটা কিন্তু আমি পেইড বেজের ক্লাসে, ভাষাধনী বর্ণের ক্লাসে কিন্তু আমি পড়িয়েছি। দ্রুত বলেন। অলরেডি তানজিলা ইসলাম তিনি কিন্তু বলে দিয়েছেন স্যার চোখের সাথে বর্ণের সরাসরি সম্পর্ক আছে। সুতরাং আমরা কান দিব না, নাক দিব না, জিভ দিব না, সঠিক উত্তর হলো চোখ, চোখ, চোখ। এই চোখের সাথেই কিন্তু আমাদের সরাসরি সম্পর্ক, সরাসরি সম্পর্ক। ক্লিয়ার, 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 ক্লিয়ার। চমৎকার একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন ছিল আমাদের। ওকে, আমরা পরের প্রশ্নটা আমরা একটা চলে যাই। এখানে আছে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চমৎকার এই প্রশ্নের মাধ্যমে আমরা আরো কিছু প্রশ্ন শিখবো। তার আগে আমাদের জানতে হবে এই বাংলা মুদ্রাক্ষর কি বা বাংলা লিপি কি। আমাদের বাঙালিদের তেমন কোনো ভূমিকা না থাকলেও বিদেশিরা কিন্তু আমাদের বাংলা ভাষা, বাংলা লিপি এবং বর্ণের ক্ষেত্রে কিন্তু অনেক ভূমিকা রেখে গেছেন। তার ভিতরে অন্যতম ছিলেন চার্লস উইলকিন্স। লোকটার নাম হলো চার্লস উইলকিন্স। তিনি হলো ইংল্যান্ডের একজন বিখ্যাত নাগরিক। কিন্তু এই চার্লস উইলকিন্স তিনি কিন্তু আসলে কোনো কিছু নকশা করতেও জানতো না। তিনি তার দাদির কাছ থেকে কিন্তু এটা শিখেছিলেন। ব্রিটিশ সরকার যখন এটা দায়িত্ব পালন করে তখন কিন্তু ব্রিটিশ সরকার চার্লস উইলকিন্সকে দায়িত্ব দিয়েছিল যে বাংলা এই মুদ্রাক্ষরের জন্য, অর্থাৎ বাংলা এই হরফগুলা তৈরির কাজে তাকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি তৎকালীন ইংল্যান্ডে গিয়ে তার দাদির কাছ থেকে শিখে আসলেন কিভাবে এই হরফগুলা ডিজাইন তৈরি করতে হয়। দাদির কাছ থেকে শিখে তিনি নিজেই বাংলা কি করলেন, বাংলা মুদ্রাক্ষর বা বাংলা লিপিগুলাকে তিনি একটা সুন্দর একটা নকশা তৈরি করে ফেললেন, এবং এটা নিয়ে এসে তিনি তার বাঙালি ফ্রেন্ড ছিল, তার নাম হলো পঞ্চানন কর্মকার। এই পঞ্চানন কর্মকারের কাছে তিনি সেটা দিলেন, এবং পঞ্চানন কর্মকার ওই নকশাটা দেখে দেখে, অর্থাৎ ওই ডিজাইনটা দেখে দেখে তিনি বাংলা হরফ যে বর্ণগুলো আছে এগুলো তিনি কি করলেন, তিনি সেখানে মানে খোদাই করলেন। তিনি কি করলেন, সেগুলো খোদাই করলেন। এই জন্য কিন্তু পরীক্ষা আসে যে বাংলা মুদ্রাক্ষরের খোদাইকারীকে, বাংলা লিপির খোদাইকারীকে, বাংলা বর্ণমালার খোদাইকারীকে, এভাবে কিন্তু বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। তাহলে এই জিনিসগুলো যাতে আর কনফিউশন সৃষ্টি না হয় এই জন্য আমি লিখে দিচ্ছি, লিখে রাখেন বাংলা মুদ্রাক্ষরের জনক বা নকশাকারী হলেন চার্লস উইলকিন্স। লোকটার নাম কি? চার্লস উইলকিন্স। তাকে কি বলা হয়, এই তিনি কিন্তু বাংলা মুদ্রাক্ষরের জনক এবং বাংলা মুদ্রাক্ষরের নকশাকারী, দুইটাই লিখে রাখেন। নকশাকারী, কোন কোন চাকরি পরীক্ষা বলে বাংলা মুদ্রাক্ষরের নকশাকারীকে, তখন উত্তরটা হবে চার্লস উইলকিন্স। আবার যদি বলবে বাংলা মুদ্রাক্ষরের জনককে, সেক্ষেত্রে হবে চার্লস উইলকিন্স। আর যদি বলে বাংলা মুদ্রাক্ষরের প্রথম খোদাইকারীকে, এই বাংলা মুদ্রাক্ষরের প্রথম খোদাইকারী, ক্ষয়কার খো দয়কার দা রস্যই, বাংলা মুদ্রাক্ষরের প্রথম খোদাইকারীকে, তাহলে এই উত্তরটা হবে তিনি আর কেউ নন, তিনি আমাদের সুপরিচিত চার্লস উইলকিন্সের বাঙালি বন্ধু, তিনি হলেন পঞ্চানন কর্মকার। দ্রুত লিখে রাখেন পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার। খোদাইকারী কথাটা থাকলে উত্তরটা হবে পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার। ক্লিয়ার সবাই? মন থাকবে তো, মন থাকবে তো, মন থাকবে তো। আবার বলেছি সর্বোচ্চ শেয়ারকারী নগদ টাকা 1200 টাকা নগদ পাবেন, এবং সর্বোচ্চ মেনশনকারী কেরি প্লাস বাংলা বই পাবেন, এবং সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু কেরি প্লাস বাংলা বই গিফট পাবেন। সুতরাং
সবাই 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 আর ক্লাসে একটু রিঅ্যাকশন ইউজ করবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তো বোঝা গেছে, বোঝা গেছে। দেখি আমাদের পরের প্রশ্নটা কি আসতেছে, তাহলে আমাদের একটু দেখি পরের প্রশ্নটা আসতেছে। ওয়াও, যে প্রশ্নটা স্যার, এই প্রশ্নটা আমি অনেকবার দেখেছি আসছে, এই টাইপের প্রশ্ন অনেকবার এই টাইপের প্রশ্ন কিন্তু আপনি সবার সময় বলেন 10 থেকে 20টা করে চাকরি পরীক্ষা বলেন, এই টাইপের ছোট 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 মান নির্ণয় থেকে প্রশ্ন কিন্তু ধরে। সুতরাং স্যার এই প্রশ্নটা একটু আপনাদেরকে সুন্দর মতো করিয়ে দিবে, যার মাধ্যমে আপনি আরো ম্যাথ করতে পারবেন। So, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, প্রশ্নটা দেখতে অনেকটা সহজ মনে হইলেও অনেকের কাছে অনেক কঠিন। কারণ যখন আমি এই ভগ্নাংশ টাইপের কোনো কিছু দেখি তখন আমার মাথা ঘুরে বমি বমি ভাব চলে আসে। কারণ যদি আমাকে প্রশ্নটা x প্লাস 1 ভাগ x ইকুয়াল 5 দিয়ে বের করতে বলতো, x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার এর মান বের করতে পারতাম। বা আমাকে যদি বের করতে বলতো x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার এর মান বের করতে পারতাম। কিন্তু প্রশ্নে তা না করে আমাকে এমন একটা ফরম্যাট দিয়ে দিছে, যে ফরম্যাটটা দেখার সাথে সাথে অনেকের বমি বমি ভাব আসা শুরু করেছে। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই টাইপের ম্যাথে কখনোই ভয় পাবেন না। কিন্তু সময় শেয়ার করার জন্য আর মাত্র 5 মিনিট বাকি আছে। এই 5 মিনিটের মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ মেনশন করবেন, 1200 টাকার যে প্রাইস মানি সেটা পেতে যাচ্ছে। পাশাপাশি নাসির স্যারের 2টা ক্যারিয়ার প্লাস বই 1000 টাকা সমমূল্যের পেতে যাচ্ছেন, সাথে কুরিয়ার চার্জটাও ফ্রি। সো শেয়ার করব, মেনশন করব। আমি আলোচনায় চলে আসি। এই ম্যাথগুলোর প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে যা দেওয়া থাকবে, এই দেওয়া থাকা মানটাকে আমার হরের মতো আচরণ তৈরি করতে হবে। হরের মতো আচরণ বলতে কি রকম? হরের মধ্যে আমি দেখতেছি x স্কয়ার মাইনাস x প্লাস 1 আছে। আমি যদি এই জিনিসটাকে জাস্ট দুইটা লাইন লসাগু করি, লসাগু করলে আমি হরের মতো মান এখানে পেয়ে যাব অটো। তাহলে আমাকে কি করতে হবে? x লসাগু নিলাম, লসাগু নিলে x আর x গুণ করলে হয় x স্কয়ার প্লাস 1, এটার মানটা পাইলাম কত? 5। x স্কয়ার প্লাস 1, এটার মান 5 আর x কোণাকুণি গুণ করলে হয় 5x। x স্কয়ার প্লাস 1, এই জায়গায় x স্কয়ার প্লাস 1 আছে। তাহলে এই হবে x স্কয়ার প্লাস 1 এর মানটাকে সাজিয়ে নিলে আমার কাজ শেষ। তাহলে আমি কি করব? উপরে x এর জায়গায় রাখলাম, নিচে আমি কি করলাম? x স্কয়ার প্লাস 1 মাইনাস x রেখে দিলাম। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি সমীকরণ থেকে এখানে x স্কয়ার প্লাস 1 এর মান পেয়েছি 5x। এবার আমি x স্কয়ার প্লাস 1 এর জায়গায় জাস্ট এখানে 5x বসায় দিব, এখানে মাইনাস x আছে, মাইনাস x বসায় দিব। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, উপরে x এর জায়গায় x থাকবে, নিচে 5x থেকে যদি আমি একটা x বাদ দেই তাইলে আমার নিচে চলে আসবে 4x। x কাটলে এখানে আমার 1 ভাগ 4 থাকবে। বলেন 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 বলেন, বুঝতে পেরেছেন কিনা? তাইলে উত্তর বাবু ইজ মিস্টার গরু। উত্তর বাবু কি? গরু। বুঝতে পেরেছি। তাহলে জাস্ট আমরা কি করব? আমার যা দেওয়া থাকবে এটাকে মডিফিকেশন করব। কিভাবে মডিফিকেশন করব? লসাগু করব। লসাগুর পর আমি যে সমীকরণটা পাবো, এই সমীকরণের মানটা এখানে আমি হরে দেখবো যে মিল আছে। ওই হরের মানের জায়গায় জাস্ট মানটা বসাই দিব। এটাকে সাজায় নেওয়ার পর x স্কয়ার প্লাস 1 এর জায়গায় 5x বসাইলাম, মাইনাস x বাদ দিলে 4x থাকে, উপরে x নিচের x কাটা, তাহলে থাকে 1 ভাগ 4। উত্তর হচ্ছে মিস্টার গরু, উত্তর হচ্ছে মিস্টার গ। এই শেয়ার করতে হবে, মেনশন করতে হবে। আর মাত্র 2 মিনিট সময় আছে। 2 মিনিটের মধ্যে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী পেতে যাচ্ছে 1200 টাকার প্রাইস মানি, সাথে আরো অনেক গিফট। এই পাওয়ার 4 যুক্ত ম্যাথগুলোকে আমরা 2 সেকেন্ডে করার চেষ্টা করব আজকের পর থেকে। কয় সেকেন্ডে? মাত্র 2 সেকেন্ডে। স্যার এটা কিভাবে সম্ভব? ইয়েস, এটা সম্ভব। পাওয়ার 4 যুক্ত ম্যাথকে আমরা যখন ডিটেইলসে করতে যাই তখন কিন্তু আমাদের 1 থেকে 2 মিনিট সময় লেগে যায়। এই 1 থেকে 2 মিনিটের ম্যাথ আমরা 1 থেকে 2 সেকেন্ডে করব। সম্ভব? ইয়েস, সম্ভব। সেটারই টেকনিক আমি আপনাদেরকে বলে দিব। কি করতে হবে? কিছুই না, পাওয়ার 4 যুক্ত ম্যাথগুলো করার বুদ্ধি হচ্ছে, খুব মনোযোগ দিব। এই যে মানটা দেওয়া থাকবে, এই মানটাকে আমরা ধরে নিব মান স্কয়ার। কি ধরে নিব? মান স্কয়ার। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই মানটার মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গায় আমি প্লাস দিব, আর এখানে একটা 2 দিব, এরপর একটা হোল স্কয়ার বাইরা এই ব্র্যাকেটের বাইরের মাইনাস 2টা সব সময় বসাই দিব। এটাকে ক্যালকুলেট করলে আমার মান চলে আসবে। যদি কোনো কারণে আমার এখানে মানটা a+1 ভাগে থাকতো, এখানে প্লাস থাকার কারণে জাস্ট এখানে আমি মাইনাস ব্যবহার করতাম, তাইলে আমার কাজটা শেষ হয়ে যাইতো। আর সব সময় এই যে মাইনাস 2টা দেখতেছি, এই মাইনাস 2টা আমার সব সময় থাকবে। কেন জানেন? কারণ এই পাওয়ার 4 এর সূত্রটা a² + 1 ভাগ a² এ
দুইবার সূত্র প্রয়োগ করতে হয়। আর এই দুইবার সূত্র প্রয়োগ করার সময় প্রথমে প্লাস সূত্র ব্যবহার করার জন্য -2ab এর এই 2টা এখানে চলে আসে। আর ভগ্নাংশের ক্ষেত্রে এই যে উপরের এ নিচের এ বা উপরের এ স্কয়ার নিচের এ স্কয়ার অটো বাদ যায়। তো আমি ডিটেইলসে যাচ্ছি না, কারণ এগুলো আমাকে কম সময়ের মধ্যে করতে হবে। তাহলে এটাকে যদি আমরা এখন ক্যালকুলেট করতে যাই, মান স্কয়ার মানটা কত দেওয়া আছে 2, তাহলে 2 এর উপরে স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার -2। তাহলে 2 এর গুণে 4, 4 আর 2 6, 36। কারণ 2 এর গুণে 4, 4 আর 2 যোগ করলে 6, 6 এর উপর বর্গ করলে 36, 36 থেকে 2 বাদ দিলে 34। কিন্তু যদি এই ম্যাথটাই আমার এখানে প্লাস দিয়ে দেওয়া থাকতো, তাহলে আমি কি করতাম? আমি জাস্ট এখানে একই স্টাইলে করে ফেলতাম, মান স্কয়ার এখানে প্লাস থাকার কারণে এবার আমি এখানে -2 ব্যবহার করতাম, আর ব্র্যাকেটের বাইরের মাইনাসটা সবসময় থাকতো। এবার যদি আমি ডাইরেক্ট মান বসাই দেই, এটার মান আছে কত 2, 2 এর উপর স্কয়ার -2 হোল স্কয়ার -2, তাহলে 2 থেকে 4 থেকে 2 বাদ দিলে আবার 2, 2 এর উপর স্কয়ার -2, 2 থেকে 4, 4 থেকে 2 বাদ দিলে উত্তর 2। তাহলে উত্তর হয়ে যাইত 2। উত্তর হয়ে যাইত কত? 2। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার। তাইলে এইভাবে যত ম্যাথ দেখবেন নিমিষের মধ্যে করে ফেলবেন। ধরেন আপনাকে একটা প্রশ্ন করতেছি, আপনাকে একটা প্রশ্ন যদি আমি বানায় দেই, আপনাকে যদি আমি বলি a-1 ভাগ a এর মান 3 হলে আপনি আমাকে মান বের করে দেখেন a⁴ ভাগ 1 ভাগ a⁴। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আবারও আগের মতো মান স্কয়ার মানটা দিয়ে দিলাম, এখানে মাইনাস থাকার কারণে +2 দিয়ে দিলাম, আর ব্র্যাকেটের বাইরে -2 দিয়ে দিলাম। এই জায়গায় মান স্কয়ার মানে 3 স্কয়ার 3 3 9, 9 আর 2 যোগ করে স্কয়ার দিলাম -2, 9 আর 2 11, 11 এর উপর বর্গ করলে 121, 121 থেকে 2 বাদ দিলে 119। বলেন আর ভুল হবে? এই ভুল হবে। আর কখনো ভুল হওয়ার কোনো কথা নেই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা কিন্তু সবাই শেয়ার করব, মেনশন করব। স্যার আপনার প্রশ্ন চলে আসছে। নাসির স্যার কোথায়? চমৎকার এই প্রশ্নটা স্যার। আচ্ছা, এই জিনিসটা আছে যে সেমান্টিক্স শব্দের অর্থ কি? আমাদের বাংলার কিছু টাইপ আছে পারিভাষিক শব্দ হিসেবে তুলে দেয়, এখানে ব্যাকরণের কিছু যেমন ধ্বনি পরিবর্তন থেকে কিছু তুলে দেয়, এবং বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি এইটা একটু খেয়াল করেন ভালো করে। আরো আমি কিছু তথ্য লিখে দিই যে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়, আমরা জানি বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি? 4টি। কয়টি? 4টি। 1 নম্বরে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয়, সেটাকে আমরা বলবো কি? ধ্বনি তত্ত্ব। ভালো করে খেয়াল রাখবেন, ধ্বনি তত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলে ফনোলজি। ফনোলজি। এখন যদি আপনাকে পরীক্ষা আসে যে ফনোলজি শব্দের অর্থ কি? ধ্বনি তত্ত্ব। ফনোলজি শব্দের অর্থ ধ্বনি তত্ত্ব, লিখে রাখেন। আবার যদি বলে ফনেটিক্স এর বাংলা কি? ধ্বনি বিজ্ঞান, এটা কিন্তু আসে। ফনেটিক্স লিখে রাখেন, ফনেটিক্স এর বাংলা হলো ধ্বনি বিজ্ঞান, লিখে রাখেন ধ্বনি বিজ্ঞান। দুটো জিনিস শিখে গেলাম। তাহলে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় 4টি। একটা বলে ধ্বনি তত্ত্ব, 2 নম্বর হলো রূপ তত্ত্ব। রূপ তত্ত্বের আরেক নাম কি? শব্দ তত্ত্ব, যেটাকে ইংরেজিতে কি বলে? মরফোলজি। MORPHOLOGY। এখন যদি আপনার পরীক্ষা আসে যে মরফোলজি শব্দের অর্থ কি? রূপতত্ত্ব। রূপতত্ত্ব না থাকলে কিসে ঠিক দেবেন? শব্দতত্ত্ব। তা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব। 3 নম্বরে কি? বাক্যতত্ত্ব, যেটা আরেক নাম পদক্রম। এখন বাক্যতত্ত্ব, এটাকে ইংরেজিতে কি বলে? সিনট্যাক্স। এটা কিন্তু অনেকবার জব পরীক্ষায় আসছে যে সিনট্যাক্স এর বাংলা অর্থ কি, বা সিনট্যাক্স শব্দের অর্থ কি? এটা হলো বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব। এরপর 4 নম্বর হলো অর্থতত্ত্ব, যার আরেক নাম বাগার্থ তত্ত্ব। তো অর্থতত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলে সেমান্টিক্স, যেটাকে কি বলা হয়? সেমান্টিক্স। তাহলে এখন দেখেন ইজিলি পারতেছেন, সেমান্টিক্স শব্দের অর্থ কি হবে বলেন তো? কি বাক্যতত্ত্ব হবে, শব্দতত্ত্ব হবে, অর্থতত্ত্ব হবে, নাকি ধ্বনিতত্ত্ব হবে? অবশ্যই সেমান্টিক্স শব্দের অর্থ হবে অর্থতত্ত্ব। তাহলে এখন দেখেন ধ্বনিতত্ত্ব এর ইংরেজি কি? ফনোলজি। আমি লিখে দিয়েছি কিন্তু ফনোলজি। শব্দতত্ত্বের ইংরেজি কি? এই যে মরফোলজি। এবং বাক্যতত্ত্বের ইংরেজি কি? সিনট্যাক্স। কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো সবাই? ক্লিয়ার স্যার? প্রশ্নগুলো অস্পষ্ট সাদা লেখার কালো হলে ভালো হয়। আচ্ছা, কালো আমরা দিয়ে দেবো, কলম, সমস্যা নাই স্যার। কালো এবং মেনশন। ওকে, সাদা দেন তো, সাদা নেন। তাহলে আমরা সাদা দিয়ে দিই, সাদা নিলে সুন্দর লাগে। ওকে। আচ্ছা, এটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, এগুলো কিন্তু পড়ে ফেলবেন, একদম পড়ে ফেলবেন। আচ্ছা, পরের প্রশ্নটা চলে যাই। এখানে কি বলা হয়েছে? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? এটা আমরা অনেকেই ভুল করি। বলতে পারবেন বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কতটি? এখানে অপশন আছে 39টি, আছে 37টি, আছে 42টি, আছে 43টি। মাথার ভিতরে গেঁথে রাখেন বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি। আবার অনেক সময় বলে বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মোট মৌলিক
বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কয়টি, এটাও কিন্তু পরীক্ষা আসে। তো যেভাবে আসুক, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টা, উত্তর হবে 37। তাহলে বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি কয়টা, তাও 37। এর ভিতরে দেখেন আমাদের 37টার ভিতরে স্বরধ্বনি, স্বরধ্বনি এর স্বরধ্বনির আরেকটা মৌলিক স্বরধ্বনি, স্বরধ্বনি আরেক নাম মৌলিক, মৌলিক স্বরধ্বনি। তা বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টি, স্বরধ্বনি হলো 60টি, মৌলিক স্বরধ্বনি কয়টি, 60টি। যদি বলে বাংলা ব্যঞ্জন ধ্বনি কয়টি, বুঝতেই পারতেছেন ব্যঞ্জন ধ্বনি কয়টি হবে। আবার চালাকি করে প্রশ্ন করতে দেয় বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি, মৌলিক, মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি। তা আমরা জানি যদি 7টা যদি স্বরধ্বনি হয়, তাহলে এই 37টা থেকে 7 যদি বিয়োগ করি, তাহলে অবশ্যই থাকে আমাদের 30টা। তাহলে বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা, 30টা। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি কয়টা, 30টা। বাংলা ভাষায় স্বরধ্বনি কয়টা, 7টা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা, তাও কিন্তু 7টা। তাহলে বাংলা ভাষা আমাদের ব্যবহৃত মোট ধ্বনির সংখ্যা কয়টি, 37টি, 37টি, 37টি। আর যদি বলে বাংলা বর্ণমালা কয়টি, বর্ণমালা হলো একটি, একটি নির্দিষ্ট ভাষার বর্ণগুলোর সমষ্টিকে বলা হয় বর্ণমালা। সুতরাং পৃথিবীর যে কোনো ভাষারই বর্ণমালা হলো একটি, একটি, একটি। আর এই বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টি, 50টি। তার ভিতরে স্বরবর্ণ হলো 11টি এবং ব্যঞ্জন বর্ণ হলো 39টি। কথা ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে সবাই পারতেছেন, কারণ এই ভাষাধ্বনি বর্ণের ক্লাসটা গতকাল আপনারা যারা করেছেন, আগের দিন যারা করেছেন, তারা ঠিকই পারতেছেন। আমরা পরের প্রশ্নটা চলে যাই। আরে উল্টা ভাষা জান কে, পরেরটাই জান। পরেরটা স্যার ম্যাথমেটিক্স আছে। না না না, এই প্রশ্নের উত্তর ওরাই দিবে। না না, এই প্রশ্নটা অনেকবার আসছে। হ্যাঁ, ওই ওই নিয়মের ভিতরেই কিন্তু স্যার। এই দেখেন কলিজার ভাই, কলিজার বোনেরা, এই প্রশ্নের উত্তর কি আমি দিব না আপনারা দিবেন? 100% আপনারা দিবেন। অলরেডি আপনারা করেও বলছেন এটা। এর উত্তর কত? এটার উত্তর কত? বলেন, 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 বলেন। কি বলছি? মান স্কয়ার। এই কি বলছি? মান স্কয়ার। এই প্লাস আছে তাহলে কি -2 হোল স্কয়ার, -2। এই তো অ্যানসার চলে আসছে। কি বলছে এখানে? 3। তাহলে 3 এর উপর বর্গ -2 হোল স্কয়ার -2। এই 3 থেকে কত? 9। 9 থেকে 2 বাদ স্কয়ার -2। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7। 7 এর উপর বর্গ করলে 49। 49 থেকে 2 বাদ দিলে কত হয়? 47। তাহলে উত্তর বাবু ইস মিস্টার 47। উত্তর কত হবে বলেন মিস্টার? ক ক ক ক। বলেন, 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 বলেন। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? আমার কলিজার ভাই, কলিজার বোনেরা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। শুনেন, সময় বাড়িয়ে দিলাম আর 5 মিনিট, কারণ এখনো শেয়ার আপনারা পর্যাপ্ত করেন নাই। এই 5 মিনিটের মধ্যে যারা শেয়ার করবেন, মেনশন করবেন, এটাই কাউন্ট হবে। সো যদি এই 5 মিনিটের মধ্যে আপনার শেয়ারের সংখ্যা 10টা, এই 10 সংখ্যাটা যদি বেশি হয়, তাহলে আপনি কাউন্টেড হয়ে গেলেন। 1200 টাকার প্রাইস মানির মধ্যে থাকতে পারলেন, 2টা ক্যারিয়ার প্লাস বই গিফট হিসেবে জিতে নিতে পারলেন। পরের প্রশ্নে আমরা চলে যাই। ওয়াও, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন চলে এসেছে। আমার কলিজার ভাই, কলিজার বললাম, পূর্ণবর্গের সমীকরণ যুক্ত এরকম প্রশ্ন আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। এই প্রশ্নগুলোকে যদি আপনি এক কথায় করতে চান, তাহলে খুব সহজে করে ফেলতে পারবেন। কিভাবে? একটা জিনিস মাথায় রাখবেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই দুইটাই হচ্ছে পূর্ণবর্গের সমীকরণ। এর বাইরে আর কোনো সমীকরণ নাই। এখন আমার যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের প্রথম মানটাকে আমাকে a স্কয়ার ভেবে নিতে হবে। তাহলে আমি যদি a স্কয়ার ভেবে নেই, তাহলে এটাকে আমি লিখতে পারি 4a স্কয়ার, কারণ 16 কে লেখা যায় 4 এর উপর স্কয়ার, আর a স্কয়ার মানে a স্কয়ার মাইনাস মাইনাস সূত্রে 2, এখানে a বলতে 4a, ব্যাস দিয়ে দিলাম। আর প্লাস b স্কয়ারটা যদি এবার আমি বসাই, এইখানে আছে 49, 49 টাকে আমি বলতে পারি 7 স্কয়ার। তাহলে 2a বসাইছি, b কত? b হচ্ছে এখানে 7। ব্যাস, আমার কাজ শেষ। এবার সংখ্যাগুলোকে গুণ করে দিব। তাহলে এখানে 4 7 কত? 28। 28 ডিগ্রি 56। তাইলে এখানে আমার এই যে মিস্টার বেবি বেবি বি এর মানটা হচ্ছে আমার কত? বি এর মানটা হচ্ছে 56। উত্তর হবে 56, উত্তর হবে 56, উত্তর হবে 56। বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? বলেন ক্লিয়ার কিনা? আমার কলিজার ভাই, কলিজার বোনেরা সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। তাহলে আমরা সব সময় এই ফরম্যাটটা মেইনটেইন করব। যদি এখানে প্লাস থাকতো, আমি প্লাসের ফরম্যাট ব্যবহার করতাম। এখানে মাইনাস আছে, আমি মাইনাসের ফরম্যাটটা ব্যবহার করছি। এখানে এ দেওয়া আছে, এ আছে, জাস্ট বিটা দেওয়া নেই, বি এর মান বের করছি, 2 এর সাথে গুণ করে যেটা আছে সেটাই হচ্ছে আমার বি এর মান। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে এখানে 56। বি এর মান কত বলে? 56। ক্লিয়ার, 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 ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। স্যার, ও মা গো, টুরুলাভ
স্যারের প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু স্যার অনেকবার আসছে। রিসেন্ট 2026 সালের বোর্ড বইয়ের নতুন তথ্য, 2021 সালের বইয়েও কিন্তু এটা আছে, 22, 23, 24, 26 সালের বই পর্যন্ত। স্যার আমি কিন্তু আর 5 মিনিট বাড়াই দিয়েছি, এখন আর 3 মিনিট আছে। এই 3 মিনিটে যারা শেয়ার করবে, জি স্যার, এদেরকেই আমরা 1200 টাকার প্রাইস মানি আর বই গিফট দিব। জুবাইর ভাই, এখন থেকে 5 মিনিটের মধ্যে যারা শেয়ার মেনশন করবে তাদের নাম্বার মানে তাদের ইয়েগুলো কাউন্ট করবেন, কারণ আপনারা শেয়ার করতেছেন না, মেনশন করতেছেন না। শেয়ার করতে হবে, শেয়ার মেনশন এখন থেকে যেহেতু স্যার 5 মিনিট বাড়িয়ে দিয়েছে, সুতরাং এই 5 মিনিটের ভিতরে আপনারা যত পারেন শেয়ার করেন, এরপরে কিন্তু আমাদের কাউন্ট হবে আর নগদ অর্থ পাবেন। শেয়ারটা করতে হবে মামিনুল স্যার পেজ থেকে, অর্থাৎ মামিনুল স্যার পেজের আজকে শেয়ার মেনশনটা কাউন্ট হবে। সো যারা জব পেডিশনে শেয়ার মেনশন করতেছেন তাদের কাছ থেকেও আমরা গিফট, তাদেরকেও গিফট দেব, সমস্যা নেই, কিন্তু মামিনুল স্যারকে আজকে, অর্থাৎ যারা মামিনুল স্যার পেজ থেকে করতেছেন এখানকার শেয়ার মেনশনটা বেশি কাউন্ট হবে। ওকে, আচ্ছা, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? কার বর্ণ, অনুবর্ণ, ফলা নাকি রেফ? বলতে পারবেন? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প কার বর্ণ? বাংলা ভাষায় একটা স্বর বর্ণের সংক্ষিপ্ত, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলে? স্বর বর্ণের সংক্ষিপ্ত, স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কি? স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার চিহ্ন। ঠিক আছে, স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার চিহ্ন। কি বলে? কার বর্ণ না, স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, কার চিহ্ন বলে। বাংলা ভাষায় কার আছে কয়টি? 10টি। বাংলা ভাষায় কার আছে 10টি। বাংলা ভাষায় কার ছিল কয়টি? 10টি। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। এটা অনেকবার চাকরি পরীক্ষা আসছে, ফলা। আর বাংলা ভাষায় ফলা আছে কয়টি? বাংলা ভাষায় ফলা আছে 6টি। এখন দেখেন, রেফ, আমরা ওই যে বিভিন্ন বর্ণের উপর যে রেফ ছিল, যে বর্ণের উপর রেফ দিই, সেটা হলো রেফ। তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। অলরেডি আপনারা বলে ফেলেছেন, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ, অনুবর্ণ, অনুবর্ণ। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো কি? অনুবর্ণ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা একটু শিখবো। তাহলে আমরা কি সংখ্যা বর্ণ সেটা শিখবো, সংখ্যা বর্ণ। আচ্ছা, বাংলা ভাষার সংখ্যা বর্ণ কয়টি? বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কয়টি এটা বলেন তো? বাংলা ভাষার সংখ্যা বর্ণ কয়টি? বাংলা ভাষায় সংখ্যা বর্ণ কয়টি? দ্রুত বলেন, বাংলা ভাষার সংখ্যা বর্ণ কয়টি? বাংলা ভাষার সংখ্যা বর্ণ আছে 10টি। সঠিক উত্তর হবে 10টি। 10টি কি কি? সেটা হলো 1 থেকে 9, আর একটা হলো 0। তা বাংলা ভাষার সংখ্যা বর্ণ কয়টি? 10টি, 10টি, 10টি। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে বাংলা ভাষার সংখ্যা বর্ণ কয়টি। বাংলা সংখ্যা বর্ণ 10টি, একটা হলো 1 থেকে 9, আর একটা হলো 0। ঠিক আছে, বাংলা ভাষায় এরকম আসে নীলিন বর্ণ কয়টি? বাংলা ভাষায় নীলিন বর্ণ আমরা জানি 1টি। হ্যাঁ, নীলিন বর্ণ মানে অর্থাৎ এটার কোনো আকার ওকার কিছুই নেই, এই জন্য এটাকে বলে নীলিন বর্ণ, সেটা হলো স্বরে অ। তা বাংলা ভাষায় নীলিন বর্ণ আছে কয়টি? 1টি, 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 1টি। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখুন, অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? এই উত্তরটা বের করার চেষ্টা করেন। 48তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, 48তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়? কে পারেন? অন্তর্ভুক্তিমূলক উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যাবে বলতে পারেন? অক্ষর কিন্তু আমি অনেকবার আপনাদেরকে ক্লাসে শিখিয়েছি, তাই 48তম বিশেষ পরীক্ষাটা আপনারা একটু বের করার চেষ্টা করেন। এখন পর্যন্ত কেউ বের করতে পারে না, আমি বলে দিচ্ছি এই অক্ষরগুলো আমরা কিভাবে নির্ণয় করি। পরীক্ষা আসতে পারে যে এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। সংজ্ঞাটা লিখে রাখেন, এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। যদি পরীক্ষা আসে অক্ষর কত প্রকার? অক্ষর হলো 2 প্রকার, একটা হলো মুক্তাক্ষর আর একটা হলো বদ্ধাক্ষর। এখন আপনাকে বলছে এখানে অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যায়, তার মানে এটাকে আপনি বাংলিশ করেও আপনি বের করতে পারবেন। এখানে যে শব্দটা দেবে, কঠিন করে শব্দ দিবে যে শব্দের ভিতরে কয়টি অক্ষর আছে। তার আগে আমি একটা শব্দ দিই, আপনাকে মনে করে শব্দ দিতে পারে, এই একটা শব্দ দিয়ে দিল ধনুষ্টঙ্কার, অনুসার ধনুষ্টঙ্কার, ধনু শতষ্ট অনুস্বার কয়কারে কার, এই হলো ধনুষ্টঙ্কার। পরীক্ষা দিতে পারে যে এই ধনুষ্টঙ্কার শব্দে কয়টি অক্ষর আছে। তারপরে কি হবে? ধনু, এই যে ডি এইচ ধ এনু, ধনু, ধনুষ্টঙ্কার, ধনুষ্টঙ্কার, টিও এন টং কে এ আর কার, ধনুষ্টঙ্কার। এই ভিতরে ভার্নাস কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। সুতরাং ধনুষ্টঙ্কার শব্দ অক্ষর আছে কয়টা? 4টা। এভাবে বাংলিশ করে ফেলবেন। তো এখানে 48তম বিশেষ পরীক্ষা আসছে অন্তর্ভুক্তিমূলক শব্দে কয়টি অক্ষর আছে। তো অন্তর্ভুক্তিমূলক শব্দটা এভাবে ভাঙবে, অন্ত, ও এন, অন,
টি ও আর তোর, অন্তর্ভুক্তি, ভি ইউ কে ভুক্তি, অন্তর্ভুক্তি মূলক, এম ইউ এল ও কে অন্তর্ভুক্তিমূলক। দেখো ভাগ আছে কয়টা, 1 2 3 4 5 6। সুতরাং অন্তর্ভুক্তমূলক শব্দে অক্ষর আছে কয়টা, 6টা 6টা 6টা। আপনারা অনেকেই পেরেছেন। এইগুলা কি করবেন, বাংলিশ করবেন। বাংলিশ করার পরে ওর ভিতরে ভাগ আছে কয়টা, এটা গুনবেন। তাহলে আপনি যত কঠিন প্রশ্ন আসুক না কেন, আপনি টাস 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 করে জবাব দিয়ে আসতে পারেন। এটা ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 তো? ওকে, আমরা পরের প্রশ্নটা চলে যাই। স্যার এটা আবার ম্যাথমেটিক্স এর স্যারের ক্লাস চলে আসছে। স্যার আগে ছিল মাইনাস, এবার আসছে প্লাস। এবার কিন্তু কিউব, হ্যাঁ আগে ছিল পাওয়ার 4। আচ্ছা স্যার ইয়েটা দেন। আচ্ছা আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই প্রশ্নের উত্তর আশা করছি আমরা সবাই দিতে পারবো, কিন্তু আপনাদেরকে আমি এখানে একটা নিউজের টেকনিক শিখাই দেই। শোনেন, ঘরের সূত্র আর জীবনে কোনদিন মুখস্থ করবেন না। কি করবেন জানেন? আমি আপনাকে একটা বুদ্ধি শিখাই দিই। ঘরের ক্ষেত্রে যে মানটা দেওয়া থাকবে এই মানটা লিখবেন, লেখার পর ইকুয়াল দিয়ে মান কিউব দিবেন। এই যে মান কিউব, মান কিউবটা প্লাসে আছে, এটাকে বলে মান কিউব। মান কিউবটা যদি প্লাস থাকে এখানে মাইনাস ব্যবহার করবেন, 3ab ব্যবহার করবেন, ইনটু এই মানটা আবার এখানে ব্যবহার করবেন। এটাই হচ্ছে ফর্মুলা। যদি কোনো কারণে এখানে x কিউব মাইনাস 1 ভাগ x কিউবের ফর্মুলা দিয়ে আপনার এখানে x মাইনাস 1 ভাগ x দেওয়া থাকতো, তাহলে আপনি কি করতেন, এখানে মাইনাসের উপর কিউব দেওয়ার কারণে এখানে প্লাস 3ab ইনটু মানটা বসাই দিতেন। সিম্পল লজিকে মান বের করে ফেলবেন। তাহলে এখানে x কাটা যাক। তাহলে এখানে যদি আমি মান বসাই, দেখেন আমার মানটা দেওয়া আছে 2, তাহলে 2 এর উপর কিউব, এখানে মাইনাস 3 গুণন এটার মান 2। তাহলে এখানে দেখেন 2 এর উপর কিউব মানে কত, 8, মাইনাস 3 দিকে 6, 8 থেকে 6 বাদ দিলে থাকে কত, 2। তাহলে উত্তর বাবু ইস মিস্টার 2। এখানে উত্তর হচ্ছে 2। উত্তর কত বলে, 2। বলেন ক্লিয়ার 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 কিনা? আবার সেম প্যাটার্নে যদি আমি আপনাকে একটা ম্যাথ দেই, তাহলে এটা মাইনাস আকারে ছিল, আপনি তাহলে কি করতেন? আবার বলতেছি, প্লাস ইকুয়াল মান কিউব, মান যদি প্লাস থাকে মাইনাস 3ab ইনটু মান। এবার এই প্রশ্নটাই ধরেন আপনার এইভাবে দেওয়া আছে, আপনি কি করবেন, x মাইনাস 1 ভাগ x এর মান 2 হলে আপনাকে বের করতে বলতেছে x কিউব প্লাস x কিউব মাইনাস 1 ভাগ x কিউব ইকুয়াল হোয়াট। একই স্টাইল ফলো করেন, x কিউব মাইনাস 1 ভাগ x কিউব ইকুয়াল মান কিউব, এর মানটা কিসের, মাইনাসের। মাইনাসের উপর কিউব দেওয়ার কারণে এখানে প্লাস ব্যবহার করবেন, 3ab, a বলতে x, b বলতে 1 ভাগ x ইনটু মান, মানটা মাইনাসে আছে, x মাইনাস 1 ভাগ x বসায় দেন, ব্যাস কাজ শেষ। এবার যদি আপনি মান বসান, এটার মান 2, 2 এর উপর কিউব প্লাস 3 গুণন x x কাটা, এটার মান 2, তাহলে 2 এর উপর কিউব মানে 8, আর এখানে 3 দিকে 6, 6 আর 8 যোগ করলে কত, 14। তাহলে উত্তর হচ্ছে 14। উত্তর কত, 14। জাস্ট মিনিটের মধ্যে এই ঘনয়ের ম্যাথ গুলো করে ফেলবেন। বলেন 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 ক্লিয়ার কিনা? ক্লিয়ার 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 ক্লিয়ার। সবাই শেয়ার করব, মেনশন করব। আবার কলিজার ভাই কলিজার বোনেরা, খুবই মজার একটা ম্যাথ এসেছে। আপনি দেখেন এই ম্যাথটা কিন্তু সমাজসেবা অধিদপ্তর 2023 সালে আসছে। তাহলে এই যে ম্যাথটা দেখতেছেন, এটা দেখতে কেমন লাগতেছে, একটু বুদবুদে টাইপের লাগতেছে, মনে হচ্ছে যে এই ম্যাথটা আমি কিভাবে করব। কিন্তু এই ম্যাথটা আপনার অনেকগুলো পরীক্ষায় আরো আসছে, আরো সামনে অনেক পরীক্ষায় আসবে। আমি শেষের দিকে কঠিন প্রশ্ন রাখছি, কিন্তু শেষের দিকে অনেক কঠিন কঠিন কিছু প্রশ্ন আছে যেগুলো সলভ করার পর দেখবেন যে আপনি একটা ভালো মার্ক অর্জন করতে পারবেন। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই প্রশ্নটার দিকে আমরা তাকাই। এখানে একটা জিনিস ফিল করেন, রুট থ্রি জায়গায় রাখেন। রুট থ্রি কে যদি আপনি রুট থ্রি এর জায়গায় রাখেন, তাহলে এখানে রুট থ্রি কে ইকুয়াল যদি আমি মাইনাস 1 ভাগ এক্স টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স এর মান কত পেয়েছেন আপনি, রুট থ্রি। এবার আপনার কাজ কি, এই সমীকরণটাকে শুধু সাজায় নাও। এই সমীকরণটাকে যদি আপনি সাজান, তাহলে এটাকে এক জায়গায় রাখেন। আপনি x প্লাস 1 ভাগ x এক জায়গায় রাখলেন, প্লাস x কিউব প্লাস 1 ভাগ x কিউবটা আরেক জায়গায় রাখলেন, x কিউব প্লাস 1 ভাগ x কিউব। এবার আপনি মান বসায় দেন। এটার মান অলরেডি রুট থ্রি আপনার জানা আছে, আপনি রুট থ্রি বসাই দিলেন, প্লাস এই যে এতটুকু জায়গায় যে আপনি এখন ফর্মুলা ব্যবহার করবেন মানের উপর ডিপেন্ড করে, মান কিউব, মানটা প্লাসে আছে x প্লাস 1 ভাগ x হোল কিউব, এটা প্লাস থাকার কারণে মাইনাস 3ab ইনটু মান, মানটা প্লাসে আছে x প্লাস 1 ভাগ x। এবার মান বসায় দেন। এখানে তো রুট থ্রি আগে থেকে আছে, প্লাস এটার মান কত, এটার মান রুট থ্রি, তাহলে এখানে রুট থ্রি এর উপর কিউব, রুট থ্রি এর উপর কিউব মাইনাস এক্স এক্স কাটা, এটার মান 3, এটার মান রুট থ্রি, তাহলে 3 রুট থ্রি। এবার আপনি যদি এতটুকু ক্যালকুলেট করেন, রুট থ্রি এর উপর কিউব মানে কি, রুট থ্রি এর উপর কিউব মানে এখানে টোটাল রুট থ্রি আছে 3টা, তাহলে রুট থ্রি গুণন রুট থ্রি গুণন রুট থ্রি, দুইটা রুট থ্রি কে একটা 3 বলা যায়, আর একটা রুট থ্রি, 3 রুট থ্রি। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি
3√3 আর এখানে পাচ্ছি -3√3, এটা আর এটা কাটা যায়, শুধু থাকে গিয়ে শেষে √3। তাহলে উত্তর হচ্ছে আমাদের √3। উত্তর হচ্ছে মিস্টার খ। এই উত্তর কত বলেন? মিস্টার খ। ক্লিয়ার 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 বলেন 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 ক্লিয়ার কিনা? তাহলে এই ম্যাথের ক্ষেত্রে আপনাকে এখানে জাস্ট কি জিনিসটাকে ফোকাস করতে হচ্ছে বলেন তো? এখানে জাস্ট আপনাকে x + 1 ভাগ x কে এক জায়গায় রাখা লাগতেছে, x2 + 1 ভাগ x3, এটাকে আপনাকে আলাদা করে একটু সাজায় নেওয়া লাগতেছে। এটার মান অলরেডি আমাদের দেওয়া আছে, x + 1 ভাগ x এর মান √3 বসাই দিছি। আর এটাকে আমরা ফর্মুলা প্রয়োগ করছি, ফর্মুলা প্রয়োগ করে আমরা দিন শেষে গিয়ে 3√3 - 3√3 কাটা যায়, এখানে শুধু √3টা থাকে। তাহলে উত্তর হচ্ছে √3। উত্তর কি? √3। ক্লিয়ার 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 মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আবার চলে আসছে স্যারের পিচার চলে আসছে স্যারের। আচ্ছা, চমৎকার একটা স্যার অস্ত্রটা করে এখানে একটা প্রশ্ন। ধ্বনি পরিবর্তনের ক্লাসটা আমরা সকালের 10টার ব্যাচে কিন্তু আমরা আজকে ধ্বনি পরিবর্তনের ক্লাসটা করেছিলাম, জমজমার একটা ক্লাস। ধ্বনি পরিবর্তনের ক্লাস যারা সকালে ব্যাচে আমাদের সমাজসেবার কোর্সে যারা সকালে ব্যাচে ভর্তি হয়েছেন, তারা যদি থাকেন কমেন্ট করে জানাবেন যে ধ্বনি পরিবর্তনের ক্লাসটা আমাদের কেমন ছিল। তো এখানে বলা হচ্ছে যে পিশাস থেকে পিশাস এর পরিবর্তনকে কি বলে, আর স্বরভক্তি জিনিসটা কি? মধ্যক স্বরগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি চালাক আছে। এই স্বরভক্তির আরেক নাম কি? আরেক নাম মধ্য স্বরগম, মধ্য স্বরাগম। এর আরেক নাম কি? এর আরেক নাম হলো বিপ্রকর্ষ। এর আরেক নাম বিপ্রকর্ষ। এই জিনিসটা কি? মধ্য স্বরাগম মানে কি? মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। অর্থাৎ আপনি দেখবেন যে এই ধরনের শব্দগুলো যুক্ত বর্ণগুলো ভেঙে যায়, শেষে যুক্ত বর্ণগুলো ভেঙে যায়। যেমন আমি যদি বলি যে চলো আমরা দুজনে ফিল্ম দেখতে যাই, তা ফিল্ম এটাকে যদি যুক্ত বর্ণটা ভেঙে ফেলি তাহলে হয় ফিলিম। আমরা কিন্তু অনেকে ফিল্মটাকে কি বলি? ফিলিম। হ্যাঁ, আবার অনেকে আছে গার্লফ্রেন্ডকে ক্লিপ কিনে দেন। হ্যাঁ, ক্লিপ। এই ক্লিপটা কি হবে? আবার এটা খাস বাংলা লিখলে হয় ক্লিপ, কষ্কের কি, লস্কের লি, পকিলিপ। তা ফিল্ম থেকে ফিলিম, ক্লিপ থেকে ক্লিপ। হ্যাঁ, এই জিনিসগুলোকে বলা হয় কি? এই যে স্বরভক্তি, অর্থাৎ মধ্য স্বরগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, অর্থাৎ যুক্ত বর্ণগুলো কি হয়? ভেঙে যায়। এবার আসে অবিশ্রুতি। এটা আসলে অবিশ্রুতি না, সাধু থেকে চরিত্রের মতো। হ্যাঁ, এটা হলো সাধু থেকে চরিত্রের মতো, এটা না এখানে। আর এখানে আছে ধ্বনি বিপর্যয় ভবন, আর আছে সমীভবন। তো অবিশ্রুতি জিনিসটা কি? সাধু থেকে চরিত্রের মতো। যেমন শুনিয়া, শুনিয়া থেকে কি আসবে? শুনে, এটা হলো সাধু, এটা হলো চরিত্র। আবার করিয়া, করে, বলিয়া, বলে, খাইয়া, খেয়ে, এগুলোকে বলা হয় অবিশ্রুতি। এবার আসি আমরা যে স্যার ধ্বনি বিপর্যয়টা কি? এটা কিসের উদাহরণ? তাহলে উত্তরটা ধ্বনি বিপর্যয় হবে। তাই এই জিনিসটা কি? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, এটা আপনাকে শিখতে হবে। অর্থাৎ শব্দের মধ্যে দুটো ধ্বনি যদি পরস্পর জায়গা বদল করে তাহলে সেটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। প্রশ্নকর্তা কিন্তু অনেক চালাক, তারা কিন্তু অনেক সময় বলে নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ অথবা নিচের কোনটি বর্ণ বিপর্যয়ের উদাহরণ। তাহলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয় মানে কি? সব প্রথম তিনটা যদি ধ্বনি থাকে তাহলে প্রথমটা স্থির থাকবে, পরের দুইটা ইন্টারচেঞ্জ করবে। কি করবে? ইন্টারচেঞ্জ করবে। আর যদি দুইটা থাকে দুইজনে ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ পরস্পর জায়গা বদল করবে। তো শব্দের মধ্যে দুটো ধ্বনি যদি পরস্পর জায়গা বদল করে তাহলে সেটাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, পি এখানে আছে পস্কের পি, শয়কার শ্বাস আর পিশাস। দেখেন এই পয়রসিকের পি এ ওই স্থির থাকবে, পস্কের পি। এই চ মাঝখানে ঢুকবে আর স শেষে চলে যাবে, তা হয়ে যাবে কি? পিশাস। এটাকে বলা হয় ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। আবার এরকম আরেকটা যদি আমরা দেখি, আমরা অনেক সময় রাখি এই রিক্সা, একটু কাছে আসো, এই যে রিক্সা, তার রসকেরি, এই রসকেরি ঠিক জায়গায় থাকবে, দন্তসা কই যাবে মাঝখানে, আর ক কই চলে যাবে শেষে, রিক্সা। এবার দেখো যদি বলি নকশা, নকশা, নকশা এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে প্রথমে কি আসবে? ন, তালা বসা কই যাবে মাঝখানে, ক চলে যাবে শেষে, হয়ে যাবে নস্কা। এরকম বলে লাফ, হয়ে যাবে ফাল। কিনে আসো ভাই, লিখেছি আমরা। ওকে, তাহলে এটাকে বলে ধ্বনি বিপর্যয় অথবা বলো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমরা পরের প্রশ্নটা আমরা চলে যাই, দেখি পরের প্রশ্নটা আমাদের কি চলে আসে। এখানে বলছে কোন বানানটি শুদ্ধ? এটা 50তম বিসিএস পরীক্ষা প্রশ্ন। এই বিসিএস পরীক্ষার প্রশ্ন কিন্তু আপনার সমাজসেভা বা প্রাইমারি বা অন্যান্য নিবন্ধনের যে কোনো চাকরি পরীক্ষায় আপনার ধরবে। তো এখানে কোন বানানটি শুদ্ধ বলছে? এখানে দেখেন, এখানে নিশিথিনি বানানটা কিন্তু ভুল আছে। নিশিথিনি বানানটা কি হবে? 9 রসিকার নি, 6 দিগের সি, 6 রসিকার থি, 9 দিগের নিশিথিনি, অর্থাৎ 21 মাঝখানে দীর্ঘিকার 2 রসিকার 1। এরকম আরো দেখেন
আর এই রিলেটেড আর একটা বানান আপনার আছে, যেমন পিপিলিকা, এই বানানটা ভুল। পিপিলিকা বানানটা কি? পয়রসিকের পি, পয় দিকের পি, লয়রসিকের লি, কয়কারে কা। এই হলো পিপিলিকা। আবার দেখেন এই রিলেটেড আর একটা বানান দিছে কি? সমীচীন। এই সমীচীন বানানটা ভুল। সমীচীন বানানটা আমরা জানি সবগুলোই দীর্ঘিকার হয়। সমীচীন, এই বানানগুলো সব দীর্ঘিকার হয়। এরকম আছে উদিচি, এই উদিচি বানানে সব দীর্ঘিকার। উদিচি মানে কি? উত্তর দিক। আবার দেখো প্রতিচি, এই বানানগুলো সব দীর্ঘিকার হয়। প্রতিচি মানে কি? পশ্চিম দিক। লিখে রাখো, উদিচি মানে উত্তর দিক, প্রতিচি মানে পশ্চিম দিক। তাহলে এখানে আমাদের কথোপকথন, এটা একটা সন্ধি গঠিত শব্দ, সঠিক উত্তর হবে এটা। এই সন্ধি বিচ্ছেদ কি? কথা যোগ উপকথন, কথা যোগ উপকথন, এটা হলো স্বরসন্ধি। কথা যোগ উপকথন সমান সমান কথোপকথন। সুতরাং সঠিক উত্তর হলো কথোপকথন, কথোপকথন, কথোপকথন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? মনে থাকবে? ওকে 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 ওকে। পরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি, পরের প্রশ্নটা কি আসে, তাই না? পরস্পর দেখবো পরের প্রশ্নটা একটু দেখি। এই যে এবার আবার আসছে একটা জ্যামিতি থেকে প্রশ্ন, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে। শেয়ার করে মেনশন করে নাম অলরেডি চলে আসছে, কারণ আমরা কমিটমেন্টে বিশ্বাসী। এবার আসি, আমি এবার আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে কৃতজ্ঞতার জায়গা থেকে একটু শেয়ার করে ডান লিখিত কৃতজ্ঞতা। ধরেন মামুনুল স্যারকে ভালো লাগে, নাসির স্যার এত কষ্ট করে ক্লাস নেয়, এই উসিলায় একটা করে শেয়ার করেন তো দেখি কারা কারা করেন। আচ্ছা, আমরা এই ম্যাথটার দিকে তাকাই। ম্যাথটার দিকে তাকাইলে অনেকের বমি বমি ভাব আসবে। কেন? কারণ এই টাইপের ম্যাথ আপনি কমই দেখছেন বা কমই সলভ করতে দেখছেন। শোনেন, একটা কথা বলি, কঠিন সহজ মিলেই কিন্তু প্রশ্ন হয়। আর এই প্রশ্নগুলোকে আপনার পারার জন্য বেসমেন্টটাকে ঠিক রাখতে হয়। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুবই মজার একটা প্রশ্ন বলতেছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে? খুব মনোযোগ দিবেন। ধরেন আমি একটা বর্গের বাহুর মান 2 ধরলাম, তাহলে 2 ধরলে এটাকে বর্গ করলে আমার ক্ষেত্রফলটা কত হবে? কারণ বাহুর উপর বর্গ করলে ক্ষেত্রফল হয়। ক্ষেত্রফলটা কিন্তু হয়ে গেল আমার 4। এবার আসেন, আমি যে বাহুটাকে 2 ধরছি, এই 2 বাহুটাকে আবার দ্বিগুণ করব। যদি দ্বিগুণ করি তাহলে বাহুটা হবে 4। 4 এর উপর বর্গ করলে আমার কত হইলো? 16। তাহলে দেখেন, দ্বিগুণ করার পর ক্ষেত্রফলটা পাইলাম 16। আর যখন বাহুটা শুধু 2 ছিল তখন তার ক্ষেত্রফলটা হইলো 4। তাহলে এবার আগের ক্ষেত্রফলটাকে বর্তমানে দ্বিগুণ করার যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সাথে যদি আমরা অনুপাত করি তাহলে আমরা পাই 4 গুণ। তার মানে যদি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে তার ক্ষেত্রফলটা কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ বৃদ্ধি পাবে। ধরেন কথার কথা, আমি বর্গের বাহুটার মান ধরলাম 3, তাহলে 3 এর উপর যদি বর্গ করি হয় কত? 9। 3 কে এবার দ্বিগুণ করলে কত হয়? 6। 6 এর উপর বর্গ করলে আমার কত হয়? 36। এবার 36 আর 9 যদি আমি ভাঙি, তারপরেও দেখেন এখানে কত হয়? 4 9 36, 4 গুণ। এক কথায় আমরা বুঝতে পারলাম যে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য আমি যা ধরি তাকে যদি আমি দ্বিগুণ করার পর তার ক্ষেত্রফল বের করি, তাহলে এখানে দ্বিগুণ, এই যত গুণ বলবে তার উপর বর্গ করব। দ্বিগুণ মানে কি? 2। 2 এর উপর বর্গ করলে কত হয়? 4। তাহলে 4। যদি এখানে বলতো বাহুর দৈর্ঘ্যের 3 গুণ, যা 3 এর উপর বর্গ করতাম, তাহলে ক্ষেত্রফল হয়ে যেত 9 গুণ। মানে ক্ষেত্রফলের সাথে ক্ষেত্রফল কত গুণ হইতো? 9 গুণ হইতো। যদি এখানে আমাকে বলতো যে একটি বর্গের বাহুর 4 গুণ বৃদ্ধি করলে, তাহলে 4 এর উপর বর্গ, তাহলে এখানে হইতো 16 গুণ। যদি আমাকে প্রশ্ন করতো একটি বর্গের বাহুর দৈর্ঘ্যের 5 গুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কত গুণ, তাহলে 5 এর উপর বর্গ করতাম, 5 5 25 গুণ। আশা করছি আমরা সবটারও বুঝে গেছি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আর জীবনে ভুল হবে? জীবনে ভুল হবে? মাশাআল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সবাই একটু ক্লাসে আমরা রিঅ্যাকশন ইউজ করব। ক্লাস ভালো লাগলে আমরা রিঅ্যাকশন ইউজ করব, ভালোবাসা প্রদান করব, হ্যাঁ, লাভ রিঅ্যাকশন ইউজ করব, বেশি বেশি রিঅ্যাকশন ইউজ করব। বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? এটা আমরা সবাই বুঝতে পেরেছি? বুঝতে পারলে সবাই একটু কমেন্টে ডান লিখি। সবাই কমেন্টে একটু ডান লিখি। ডান 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 ডান। সবাই কমেন্টে ডান লিখবো যদি আমরা বুঝতে পারি। কমেন্টে ডান ডান, তাহলে আমি বুঝবো যে না, ওকে ডান, আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে পরের প্রশ্নে চলে যাব। সবাই আমরা বুঝতে পেরেছি? বুঝতে পারলে কমেন্টে আমরা ডান লিখবো। বলেন ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ওকে ওকে, পরের প্রশ্নটাতে আমরা চলে আসি। দেখেন, এই যে প্রশ্নটা দেখতেছেন, এটা আসলেই একটা মজার প্রশ্ন। কেন মজার প্রশ্ন? আমি আপনাকে একটা কথা বলি, শোনেন। আমাকে বলতেছে যদি একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
এখন আপনি এই প্রশ্নটা দেখার পর আমি নিশ্চিত যে আমার 80% স্টুডেন্টের বমি বমি ভাব আসতেছে। কেন? কারণ অনেকে এই টাইপের প্রশ্ন আজকে প্রথম দেখতেছে। শোনেন, আজকে প্রথম দেখলেও আপনাকে আমি এমন একটা ম্যাজিক শিখায় এই প্রশ্নটাকে সলভ করাবো যে জীবনে আর কোনোদিন ভুল হবে না। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আপনি এমন ভাবে শিখবেন যাতে করে জীবনে আর এই টাইপের প্রশ্ন আপনার কখনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু মনোযোগ দিব, সবাই একটু মনোযোগ দিব। দেখেন আমাকে কি বলছে, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পায়। কত পার্সেন্ট? 30% বৃদ্ধি পায়। এরপরে বলতেছে তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। শতকরা কত বৃদ্ধি পাবে, এই শতকরার ব্যাপারে একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের মানটা ধরে নিতে হয়। একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি পাইলে তার প্রস্থ অটো 30% বৃদ্ধি পেয়ে যায়, কারণ বর্গের ক্ষেত্রে তার দৈর্ঘ্য এবং প্রস্থ সবই সমান থাকতে হয়। তো এটা যখন আমি 30% বৃদ্ধি করব তখন এটাও কিন্তু আমার 30% বৃদ্ধি পাবে। আর এই টাইপের ম্যাথ গুলো করার ওয়ে হচ্ছে আপনি দৈর্ঘ্য আর প্রস্থ, একটাকে এ ধরবেন একটাকে বি ধরবেন, এ আর বি যোগ করবেন। যোগ দেওয়ার পর কি করবেন, এই দুইটা বাহুর গুণফল করবেন। গুণফল করে 100% করলে আপনার মানটা চলে আসবে। আপনার মানটা চলে আসবে। তাহলে সহজ প্রক্রিয়া কি? সহজ প্রক্রিয়া হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 30%। তাহলে আমি এখানে লিখলাম 30%, 30%, আবার যোগ 30%, কারণ বি এর মান হচ্ছে আমার 30%, লিখলাম যোগ। এরপরে এই 30%, 30% আমি গুণ করব। তাহলে 30 গুণন 30%, 30 গুণন 30 ভাগ 100। বাইরে আমরা পার্সেন্ট ব্যবহার করতে পারি, সমস্যা নেই। এবার দেখেন শূন্য কাটা শূন্য কাটা, শূন্য কাটা শূন্য কাটা, 3 3 কত? 9। তাহলে এখানে 30 30 কত? এখানে 30 30 পাচ্ছি আমরা 60%, যোগ এই জায়গায় আমরা পাচ্ছি 3 3 9%। তাইলে এই 60 আর 9 যোগ করলে কত হয়? 69%। উত্তর হবে 69%। উত্তর গ। উত্তর কত? গ। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার 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 ক্লিয়ার। বলেন একটা কঠিন ম্যাথ শিখলেন না? একটা কঠিন ম্যাথ শিখছেন। এই ম্যাথটা শেখার পর যদি আপনি বুঝতে পারেন কমেন্ট একটু ডান লিখবেন। আমি আবার বলতেছি, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে ক্ষেত্রফল যদি কত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার কথা বলে, তাহলে আপনার কাজ হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল যোগ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল ভাগ 100। তাহলে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো ক্ষেত্রফল, এটার মানটা বের হয়ে আসবে। এটার মানটা বের হয়ে আসবে। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, ক্লিয়ার সবাই? বলবে বলবে। তাহলে উত্তর হচ্ছে মিস্টার গ। তাহলে এখানে 30% যোগ 30% গুণন 30% গুণন 30% ভাগ 100। তাহলে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা, 3 3 9, আর এখানে 30 30 60, 60 আর 9 যোগ করলে 69% হচ্ছে আমাদের সঠিক উত্তর। 69% হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার সবাই? ওকে স্যার, পরের প্রশ্ন চলে আসি। পরের প্রশ্নটা স্যার মনে হয় আপনার চলে আসছে। চমৎকার একটা 33তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। ঠিক আছে, এই 33তম বিশেষ পরীক্ষার প্রশ্ন হচ্ছে চমৎকার। এই বিশেষ পরীক্ষার প্রশ্নটা আমরা এখানে একটা দুইটা তিনটা চারটা প্রশ্ন আছে। এই চারটা প্রশ্ন আমরা এখান থেকে আপনাদেরকে বিস্তারিত আমি একটু বলে দিব। এবার প্রথম বাক্যটি শুদ্ধ দেখি আমরা। প্রথম বাক্যটা শুদ্ধ কিনা। তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। এই কথাগুলো আমরা অহরহ মানুষের কাছে বলি। বাস্তবে কারো কাছে কখনো আপনি গোপন কথা বলবেন না, বলতে হবে গোপনীয় কথা। অস্ত্র নাই। আরে অস্ত্র নামে রাখবো হবে, অস্ত্র লাগা রেখে তাহলে গোপন কথাই। ওকে, আচ্ছা আবার বলি। এখানে চলে আসছে আমরা কোন বাক্যটি শুদ্ধ। কোন বাক্যটি শুদ্ধ তা প্রথম লেখা আছে তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। কারো কাছে ভুলেও কোনো গোপন কথা বলবেন না, বলতে হবে গোপনীয় কথা। কি কথা বলতে হবে? গোপনীয় কথা। তাহলে এখানে ভুলটা কোথায়? এই গোপন, এই গোপন এই জায়গাটায় ভুল। তাহলে এখানে লিখতে হবে তোমার গোপনে, যেহেতু এখানে আমরা অন্য কালার ইউজ করতে পারি, লালটা একটু ইউজ করি, তাই না? এই যে দেখেন যেহেতু সাদা আছে, তোমার গোপন কথা, এটা শুদ্ধ হবে তোমার গোপনীয়। গয়কারে গো প নয় দীর্ঘিকার অন্তস্থিত। তাহলে শুদ্ধ বাক্য হবে তোমার গোপনীয় কথা শোনা আমার পক্ষে সম্ভব না। ক্লিয়ার? এবারে দেখি, এটা আছে দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। থাকুক। দেখি পরেরটা কি আছে। সলজ্জতীয় হাসি হেসে মেয়েটি উত্তর দিল। এর লাগছে দিল। দিল মানে উফ আমার হৃদয়। এখানে একটা বানান ভুল আছে। এবার দেখেন সলজ্জিত, এখানে একটা বানান ভুল আছে।
আসলে সলজ্জিত হবে না, হবে সলজ্জ, সলজ্জ অথবা লজ্জিত, সলজ্জ অথবা কি লজ্জিত। তার শুদ্ধ বাক্যটা কি হবে? আর এখানে দিল হবে না, হবে দশকে দিল আর কালে দিল। তার শুদ্ধ বাক্য হবে সলজ্জ হাসি হেসে মেয়েটি উত্তর দিল, অথবা লজ্জিত হাসি হেসে মেয়েটি উত্তর দিল। এবার আসি, সর্ববিষয়ে বাহুল্যতা বর্জন করা উচিত। এখানে বাহুল্যতা হবে না, বাহুল্য নিজেই একটা নাউন, এর সাথে আবার অতিরিক্ত একটা তা নাউনবাচক প্রত্যয় যুক্ত করলে প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটে যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে সর্ববিষয়ে বাহুল্য। কি লিখবে? সর্ববিষয়ে বাহুল্য অথবা বহুলতা, বহুলতা। তা সর্ববিষয়ে বাহুল্য বর্জন করা উচিত, অথবা বলবেন সর্ববিষয়ে বহুলতা বর্জন করা উচিত। তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, দরিদ্রতা আমাদের সমস্যা। স্যার এখানে দরিদ্রতা একটু খেয়াল রাখে, যখন আমরা বলবো দারিদ্র, দারিদ্র বানালে কিন্তু জফল আছে, এটা কিন্তু নাউন। হ্যাঁ, এর সাথে যখন অতিরিক্ত একটা তা নাউন প্রত্যয় যুক্ত করব, তখন ওটা হয়ে যাবে দারিদ্রতা। এই দারিদ্রতা এটা কিন্তু শুদ্ধ না, এটা অশুদ্ধ, কারণ দারিদ্র নিজে একটা নাম, তার সাথে অতিরিক্ত একটা নাউন প্রত্যয় যুক্ত করবে, সেটা প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটে যাবে। তাহলে এখন এটা দরিদ্র, দরিদ্রটা কি? দরিদ্র হলো অ্যাডজেক্টিভ, দরিদ্র হলো অ্যাডজেক্টিভ, এটার সাথে কোনো জফলা নেই। এখন এর সাথে যখন তা যুক্ত করব, নাউন, অ্যাডজেক্টিভের সাথে নাউন যুক্ত করে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। সুতরাং দরিদ্র বানানটা এখানে শুদ্ধ, ঠিক আছে? তা দরিদ্র এটা হলো নাউন হয়ে গেছে এখন। তা দরিদ্র আমাদের প্রধান, দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। এখন এখানে যদি দরিদ্রতা, আপনি যদি বলেন দারিদ্র আমাদের প্রধান সমস্যা, তাও হবে। শুদ্ধ বাক্য কি? দারিদ্র আমাদের প্রধান সমস্যা, এটা লিখলেও হবে, আবার দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা এটা লিখলেও হবে। আশা করি সবারই ক্লিয়ার। এটা বিশেষ পরীক্ষার একটা প্রশ্নটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? পরের প্রশ্নটা আমরা একটু চলে যাই, কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? কি বুঝাচ্ছে? অনুরোধ। প্লিজ অঙ্কটি বুঝিয়ে দাও না, এটা কি অনুরোধ বোঝায়? অঙ্কটি করে দাও না, আমাকে একটু খাবার দাও না, এরকম। তাহলে কি এই তুই বাড়ি যা, তুই বাড়ি যা, এটা কি অনুরোধ করছে? না, এটা দ্বারা কোনো রিকোয়েস্ট করে নাই। ক্ষমা করা ঘোর অপরাধ, এটা কি অনুরোধ করছে? ক্ষমা করা ঘোর অপরাধ, যে তুমি যে ক্ষমা করবা এটা কিন্তু অপরাধ, কোনো অপরাধ, এটা কি বুঝাচ্ছে না। কাল একবার এসো, বাসা কিন্তু ফাঁকা, কারণ সবাই চলে যাবে, এই জন্য কি বলছে? কাল একবার এসো। এটা হবে নাকি দূর হও? কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? উত্তর কোনটা হয়? এটা কোনটা হয়? এই দূর হওয়া, এটা হবে না, এটা তো রিকোয়েস্ট বোঝাচ্ছে না। কোনটি দ্বারা অনুরোধ বোঝায়? কাল একবার এসো, আজকে তো এসেছি, ভালোবেসে বলছে কাল একবার এসো। আর বুঝতে পারতেছে এই বাক্যের ভিতরে তো বোঝা যায়, এর ভিতরে রোমান্টিসিজম আছে, যে কাল একবার এসো, কাল একবার এসো। এটা দ্বারা কি বোঝাচ্ছে? অনুরোধ। আচ্ছা আপনারা বলেন, এই যে আমরা এত কষ্ট করে আপনাদের ক্লাস নিই, সেই সকাল থেকে আপনাদের পেইড বেজে ক্লাস নিই, যারা বিশেষ বেজে ছিলেন, আজকে আপনাদের বিশেষ বেজে ক্লাস নিলাম, তারপর প্রাইমারি বেজে ক্লাস নিলাম, নিবন্ধন বেজে ক্লাস নিলাম, 10 থেকে 20তম গ্রেডের বেজে ক্লাস নিলাম, সমস্যা বেজে ক্লাস নিলাম, এত ক্লাসগুলো আপনাদেরকে নেই। তারপর আপনারা আবার রাতে আমরা আবার আপনাদের ফ্রি ক্লাসগুলো নেই। আসলে জব বিডিসের ক্লাসগুলো কেমন লাগে ভর্তি কমেন্ট করেন, শুধু একটু কমেন্ট করেন যে স্যার আসলে কেমন লাগে আমাদের ক্লাসগুলো, আপনাদের কেমন লাগে আসলে। হ্যাঁ স্যার, এটা তো আমার না স্যার, কেমন লাগে? দেখেন একটা ব্যাংক পরীক্ষাও আসছে, চিন্তা করছেন? এনএসআই পরীক্ষায় আসছে, পল্লী সঞ্চয় ব্যাংক পরীক্ষা 2018 আসছে, আরো অনেকগুলোতে আসছে, কিন্তু আমাদের কম্পিউটার বোর্ডের রেফারেন্স গুলো অ্যাড করে নাই। সো আমার পরিচয় বোনেরা, একটু আগে যে ম্যাথটা করাইলাম না, ওই ম্যাথে মানে মাস্তুতো ভাই বা মামাতো ভাই বলতে পারি আমরা। আগেরটা ছিল বর্গ, বর্গের ক্ষেত্রে আপনি একটা দৈর্ঘ্য আর প্রস্থ সমানভাবে বাড়াইতে হবে। আপনি যখন দৈর্ঘ্য 25% বাড়াইছেন, তখন প্রস্থ 25% বেড়ে গেছে। কিন্তু এবার কিন্তু এটা আয়তক্ষেত্র চলে আসছে। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা তো জানি দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা। আয়তক্ষেত্র যখন আমি চিন্তা করতেছি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি করলাম? দৈর্ঘ্যটারে আমরা 25% বৃদ্ধি করলাম, দৈর্ঘ্যটারে আমরা 25% বৃদ্ধি করলাম, প্রস্থটারে আমি 20% বৃদ্ধি করলাম, এটারে আমি 20% বৃদ্ধি করলাম। তো এটাকে আমি এ বলতেছি, এটাকে আমি বি বলতেছি। আমার কাজকে আবারও এ যোগ এ যোগ এ গুণন এ ভাগ 100 ব্যাস, আমার কাজ শেষ। তাহলে এখানে এ কত? এ হচ্ছে 25, তাহলে 25 যোগ এখানে বি কত? বি হচ্ছে 20,
20 যোগ পার্সেন্ট অ্যাড করে রাখবেন, পার্সেন্ট অ্যাড করে রাখবেন, যোগ। এবার আসেন এখানে 25 গুণন 20, তাহলে 25 গুণন 20 ভাগ 100%। এবার আমরা যদি একটু কাটাকাটি করি দেখেন তো কত হয়, 20 5 20 100, 5 একে 5, 5 5 25, তাহলে এখানে থাকে 5% আর এখানে 20 আর এখানে থাকে 25 আর 20, 25 আর 20 যোগ করলে কত, 45, 45 আর 5 কত, 50, তাহলে 50% উত্তর। সঠিক উত্তর হচ্ছে আমাদের 50%। আশা করছি আর জীবনে এগুলো ভুল হবে না, আশা করছি আর জীবনে এগুলো ভুল করবেন না। ক্লিয়ার 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 ক্লিয়ার। তাহলে উত্তর হচ্ছে 50% বাড়বে, 50% বাড়বে। এক কথায় দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণন প্রস্থ ভাগ 100, তাহলে আপনি ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে এটা আপনি সুন্দরভাবে বের করতে পারবেন। এই যে ক্ষেত্রফলের কি পরিমাণ পরিবর্তন হবে বা ক্ষেত্রফল কি পরিমাণ বাড়বে, 50% বাড়বে। কত পার্সেন্ট বাড়বে, 50% বাড়বে। বলেন ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। সবাই আমরা বুঝতে পেরেছি। ওকে ওকে, দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে। চমৎকার প্রশ্ন, প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, এটা বাংলা একটা প্রশ্ন চলে আসছে। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? এটা কিন্তু আমরা জানি লিটারেচার একটা প্রশ্ন। লিটারেচার আপনারা খুবই কম পড়েন, আসলে লিটারেচার থেকে 3 থেকে 4টা যে কোনো চাকরি পরীক্ষা কিন্তু প্রশ্ন ধরে, আর বিশেষ পরীক্ষা তো আসবেই। সুতরাং এখানে আর যারা প্রধান শিক্ষক পরীক্ষা দিবেন তাদের তো আসবেই। এবং এই প্রশ্নটা খুবই চমৎকার একটা প্রশ্ন, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। মূলত এই প্রশ্নটা নেওয়া হয়েছে চর্যাপদ থেকে। এই চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবি হলেন কান্নপা। লিখে রাখেন চর্যাপদের প্রধান কবিকে, চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবি, চর্যাপদের প্রধান ও শ্রেষ্ঠ কবিকে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চর্যাপদের প্রধান ও শ্রেষ্ঠ কবি হলেন কান্নপা। লোকটার নাম কি? কান্নপা। তাকে চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবি। এবং চর্যাপদের আদি কবিকে, চর্যাপদের আদি কবিকে, চর্যাপদের আদি কবিকে, চর্যাপদের আদি কবি, আদি কবি অথবা চর্যাপদের প্রাচীন কবিকে, চর্যাপদের আদি কবি অথবা প্রাচীন কবিকে। উত্তরটা কি বলতে হবে? এটা হলো লুইপা। দেখেন লুইপা, মনে রাখবেন সমাজসেবা পরীক্ষায় 2টা নম্বর সাহিত্য থেকে থাকবে, 2টা নম্বর সাহিত্য থেকে থাকবে। সাধারণত যেগুলো বিগত সালের পরীক্ষা আসে এগুলো থেকে হুবহু তুলে দেয়। তাহলে এখানে চর্যাপদের আদি কবিকে লুইপা, প্রাচীন কবিকে লুইপা। এখন দেখেন চর্যাপদের আধুনিক কবিকে, চর্যাপদের আধুনিক কবি, চর্যাপদের আধুনিক কবি, চর্যাপদের আধুনিক কবি। তা চর্যাপদের আধুনিক কবিকে এই ভুসুকুপা, ভুসুকুপা। এবং তিনি এই ভুসুকুপা, কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? উত্তরটা হবে ভুসুকুপা, ভুসুকুপা, ভুসুকুপা। তা ভুসুকুপা থেকে 2টা প্রশ্ন আমরা শিখলাম যে নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কোন কবি? উত্তরটা ভুসুকুপা। এবং চর্যাপদের আধুনিক কবিকে ভুসুকুপা, ভুসুকুপা, ভুসুকুপা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে। নাকি সমাজ সেবা করছে নিয়ে প্রশ্ন করতেছে। হ্যাঁ, এই যে সমাজসেবা নিয়ে অনেকে প্রশ্ন। আচ্ছা সমাজসেবা স্যার, আজকে সত্য কথা, আজকে সমাজসেবার যে আমাদের 8টার ব্যাচের ক্লাসটা আমি কারক পার্ট 2 করিয়েছিলাম। আপনি একটু জিজ্ঞেস করেন স্টুডেন্টের কাছে আসলে ক্লাসটা কেমন হয়েছে। ক্লাসটা কিন্তু আমার। আল্লাহ, আগামীকাল কিন্তু মমিনুল স্যারের ম্যাথ সমাজসেবা ক্লাস কিন্তু পরের ক্লাসটা হচ্ছে আমার। ওকে। আচ্ছা, এখানে আমি জাস্ট আপনাদের কাছ থেকে 2 মিনিট সময় নিব। এখন আমাদের কিন্তু ক্লাস শেষ হয়নি, ভাইবেন না যে ক্লাস শেষ হয়ে গেছে। আমরা জাস্ট আপনাদেরকে একটু মনোযোগ দিব, প্লিজ, হাম্বল রিকোয়েস্ট। আমরা সমাজ সেবার জন্য যারা ভর্তি হয়েছেন তারা একটু কমেন্ট করেন যে সমাজ সেবার ক্লাস কেমন লাগছে আজকে, একটু কমেন্ট করেন। আর যারা ভর্তি নাই হচ্ছে একটু কমেন্ট করেন যে স্যার ভর্তি নাই। যারা ভর্তি নাই তারা একটু কমেন্ট করেন যে ভর্তি নাই। আর যারা ভর্তি হয়েছেন আজকে ক্লাস করছেন, ক্লাসটা কেমন ছিল একটু কমেন্ট করবেন। আমার কাছে কিন্তু শেয়ারকারী মেনশনকারী নাম্বার চলে আসছে। পাশাপাশি নাসি স্যারের ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, কারণ স্যারের ক্লাসে কিন্তু আমি যদি একটু দেখাই পরে আরো আছে। সো আমি জাস্ট একটু সময় নিব খালি আপনাদের কাছ থেকে, আমি জাস্ট একটু সময় নিব, একটু সময় নিব, একটু সময় নিব। আমার স্যার একটা হয়ে গেল। এই যে সমাজ সেবা করছে যারা ভর্তি আছেন বা যারা ভর্তি নাই তাদের জন্য একটা সুখবর দিয়ে দেই। এই সুখবর দেওয়ার জন্য আমি সময় নেব মাত্র 2 মিনিট সময় নেব। এই 2 মিনিটের মধ্যে আমি হচ্ছে আপনাদের সমাজ সেবার ব্যাপারে পুরো পূর্ণাঙ্গ বিস্তারিত আলোচনা শেষ করে দিব। এই সমাজ সেবার জন্য আপনারা জানেন যে আমরা একটা সুপার ডেডিকেটেড আপনাদের জন্য একটা বই রেডি করছি। এই বই প্লাস কোর্স দুটাই কিন্তু আমরা আপনাদেরকে কি করতেছি? বইয়ের মূল্যে দিয়ে দিচ্ছি, বইয়ের মূল্যে দিয়ে দিচ্ছি। এখন আজকে আমার 7টা 15 মিনিটের যে সেশন ছিল, এখানে প্রায় আমাদের 80+ স্টুডেন্ট কিন্তু আজকে ক্লাস মিস না করার জন্য এনরোল করেছে। আমরা কিন্তু অলরেডি তাদেরকে গ্রুপে অ্যাড করে দিয়েছি। এবং আগামী যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমার ম্যাথ ক্লাস হবে।
তো আমি চাই না যে আপনাদের অনেকগুলো ক্লাস মিস হয়ে যাওয়ার পর আপনারা কোর্স এনরোল করেন, কারণ এই জায়গায় কিন্তু আপনারা আমরা যে একটা বই দিব, এই বইটারই দাম থাকবে হচ্ছে আমাদের 500 টাকা। এটার সাথে শুধু আমরা চার্জ 150 টাকা ছিল, কিন্তু ক্লাস শুরু হওয়ার কারণে মাত্র 100 টাকা চার্জ নিচ্ছি এককালীন পেমেন্টে। এখানে টোটাল 600 টাকায় আপনি কি করতে পারতেছেন, এই পুরো কোর্সটা এনরোল করার সুযোগ পাচ্ছেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকে লাইভে থাকা অবস্থায় যারা টাকা পাঠাবেন, এটা কিন্তু আমাদের 1200 টাকা কোর্স ফি। এই 1200 টাকা কোর্স ফি, এই 1200 টাকার কোর্সটা আপনি কত টাকায় পাচ্ছেন, মাত্র 600 টাকায় পাচ্ছেন। সো আমি লাইভে থাকা অবস্থায় যারা আজকে এই কোর্সটা কনফার্ম করবেন, আগামী যাতে ম্যাথ ক্লাসটা মিস না হয়, এবং আপনারা বইয়ের জন্য কিন্তু আলাদা করে আপনাকে কোনো কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না। কলিজার ভাই কলিজার বোনেরা, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের পেছনে হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য, নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য বাবা মা যাতে সম্মানের সাথে গর্বের সাথে আশেপাশে ঘোরাঘুরি করতে পারে, তার ছেলেকে তার মেয়েকে নিয়ে গর্ব করতে পারে, এটার জন্য কি আমরা একটু ইনভেস্ট করতে পারি না? এটা আপনার সাধ্যের মধ্যে। এখান থেকে যদি আপনি বলেন যে জব মেডিসিন 1 পয়সা লভ্যাংশ করতেছে, 1 পয়সা লাভ করবে, তাও এটা জব মেডিসিনের পক্ষে সম্ভব না। কারণ এই কোর্সে আমাদের কোনো লভ্যাংশ নেই। এই কোর্সটা শুধুমাত্র আপনাদেরকে আমরা সফল করার তাগিদে দিছি, এবং এই কোর্সে আমরা চাই আপনারা সফল হন। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? সো আমি জাস্ট 2 মিনিট সময় দিব। এই 2 মিনিটের মধ্যে আপনারা কি করবেন, দ্রুত গতিতে জাস্ট আপনারা কনফার্ম করবেন। আমি জাস্ট আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি একটা, 0193 এই নাম্বারটা আমাদের বিকাশ নগদ রকেট সেন্ড মানি আছে। আপনি কি করবেন, বিকাশ নগদ রকেট, আপনার কাছে এখন 600 টাকা থাকলে আপনি 600 টাকা ডিরেক্ট সেন্ড মানি করতে পারবেন। আপনার কাছে 500 টাকা থাকলে সেটাও সেন্ড মানি করার সুযোগ রয়েছে। আপনার কাছে 400 টাকা থাকলে সেটাও সেন্ড মানি করে আপনি জাস্ট কোর্সের ক্লাস পরীক্ষা মিস করেন না, অন্তত ম্যাথ ক্লাসটা মিস না হয়। আজকে যারা বাংলা ক্লাসটা মিস গেছে, এটা রেকর্ড ক্লাস করা আছে, রেকর্ডটা করে নেবেন, মাত্র একটা ক্লাস, এটা আপনি রেকর্ড করে নিতে পারবেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা চাচ্ছেন ব্যক্তিত্বের পরিচয় তৈরি করবেন, সমাজ সেবায় কিন্তু প্রায় 1499টা পোস্ট, শূন্য পদ, আবার নিজ উপজেলায় নিয়োগ। যারা আবেদন করছেন, লাস্ট একটা ট্রাই করেন, আমাদের সাথে লেগে থাকেন, নিয়মিত পরীক্ষা দেন, নিয়মিত ক্লাস করেন। আর আমাদের বইয়ের বাইরে আপনার একটা অক্ষরও পড়া লাগবে না। এত সুন্দরভাবে গুছাইছি আমরা বইটা, যে আপনাকে বাজারের কোনো বই নিয়ে একটা অক্ষরও পড়ার দরকার নেই। আমি কি কথা বুঝতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? আপনাদেরকে সামর্থ্যের মধ্যে সবকিছু এনে দেয় জব মেডিসিন, সামর্থ্যের মধ্যে। কারণ এত কম টাকা একটা কোর্স পরিচালনা করার পর এখান থেকে আমরা কোনোভাবে লভ্যাংশ চিন্তা করতে পারি? কোনোভাবেই না। এটা জাস্ট আমরা খালি কিছু সফলতার জন্য এই কাজটা করছি। সো আপনারা দ্রুত গতিতে 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময়ের মধ্যে আপনারা কি করবেন, এই নাম্বারে জাস্ট বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করে লাস্ট 3 ডিজিট আমাকে জানাবেন। লাস্ট 3 ডিজিট। বহু টাকা বহু জায়গায় খরচ করছেন নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য, এই জায়গায় 600 টাকা খরচ করেন। আপনার কাছে 200 টাকা আছে, 300 টাকা আছে, যা আছে তা দিয়ে খালি কনফার্ম করেন কোর্সটা। আগামীকালকে ক্লাস পরীক্ষা যাতে মিস না যায়। সিদ্ধান্ত নিয়ে ভর্তি হবো, এই ধরনের কাজ করবেন না। প্রতিশ্রুতি প্রতিজ্ঞা আজকে থেকেই করতে হয়, এখন থেকে করতে হয়, ইনস্ট্যান্ট থেকে সিদ্ধান্ত নিতে হয়। আগামীকালকে করব, আগামীকালকে ফাটাইয়া দিব, আগামীকালকে এই করব, আগামীকালকে ওই করব, এই কাজ করা যাবে না। না, পরে আর কোনো টাকা দেওয়া লাগবে না। এই টাকার মধ্যেই আপনাদের ভর্তি কনফার্ম, এই টাকার মধ্যেই ভর্তি কনফার্ম। আমি কি কথা বুঝতে পারছি? আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা এখনো কনফার্ম করেন নাই, দ্রুত গতিতে জাস্ট এই নম্বরে বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করে কনফার্ম করবেন। একটু দ্রুত, 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমাদেরকে দ্রুত কনফার্ম করতে হবে। ওকে, জাস্ট লাস্ট 3 ডিজিট বললেই হবে। আমরা এখনই আপনাকে গ্রুপে যুক্ত করাই দিব, যাতে করে আগামীকালকের ক্লাস আর কোনোভাবে আপনার মিস না যায় সমাজ সেবার জন্য। ওকে, একটু দ্রুত করতে হবে, দ্রুত 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 দ্রুত। মাশাআল্লাহ, অলরেডি 10 জন টাকা পাঠিয়েছেন। যারা টাকা পাঠাইছেন তার লাস্ট 3 ডিজিট একটু বলে দেন, লাস্ট 3 ডিজিট বলে দেন। এই যে আপনারা ইনস্ট্যান্ট যারা সিদ্ধান্ত নিতে পারেন, দিন শেষে তারাই সফল হন। যারা আগামীকালকে পরশু ভেবে এই ধরনের চিন্তা করে, এরা আর কখনো নিজেকে স্থির রাখতে পারে না। এরা সারা জীবন শয়তানের প্ররোচনায় পড়ে, এরা এদের নিজের জীবন সময় সবগুলোকে ধ্বংস করে দেয়। সো আমি চাই নিজেকে একটু সুপার ডেডিকেটেড করার চেষ্টা করেন, নিজেকে একটা গোছালো ফরম্যাটে আনার চেষ্টা করেন। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা ইতোমধ্যে আপনারা টাকা পাঠিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা
চাচ্ছেন যে না স্যার আমার কাছে এত রাত্রে এখন ইনস্ট্যান্ট টাকাটা নাই, আমি পাঠাতে চাচ্ছি না, তারা যারা সমাজসেবায় আসতে চাচ্ছেন আগামীকালকে সকাল 11টার মধ্যে যাতে আপনাকে যুক্ত করা দেয়, এই জন্য আপনি সমাজসেবা কোর্সে আসার জন্য সি কোড ব্যবহার করে জাস্ট নাম্বার শেয়ার করবেন। সি কোড ব্যবহার করেন, কনফার্ম মানে আপনি সি কোড অর্থাৎ সি মানে কি কনফার্ম যে আমি সমাজসেবা কোর্সে আগামীকালকে যুক্ত হতে চাচ্ছি, আগামীকালকের জন্য আমাকে সুযোগ করে দেওয়া হোক। এই যে আমি দেখতে পাচ্ছি অলরেডি নিগার সুলতান অলরেডি হচ্ছে 849 থেকে টাকা পাঠাইছেন এবং সে হচ্ছে কমেন্ট করে দিয়েছেন, আমি তার নামটা পিন করে দিয়েছি। যারা এখনো টাকা পাঠান নাই দ্রুত গতিতে জাস্ট এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি করে কনফার্ম করেন, লাস্ট 3 ডিজিট বললে আপনাকে এখনই আমরা অ্যাড করে দিব। ওকে স্যার, নবম থেকে 20তম গ্রেডের ভর্তির কি অফার আছে? হ্যাঁ, ভর্তির অফার আছে। নবম থেকে 20 গ্রেডে আমাদের কোর্স ফি হচ্ছে 1550 টাকা, সেখানে আপনি মাত্র 1250 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন আজকে যদি ভর্তি হন। আপনি দ্রুত গতিতে জাস্ট আমাদের এই নম্বরে বিকাশ, সেন্ড মানি করে কনফার্ম করলেই হবে। ওকে, জাস্ট কনফার্ম করলেই হবে। সাবজেক্টিভ প্লাস জেনারেল, পলিটিক্যাল সায়েন্স কলেজ, হ্যাঁ সমস্যা নেই। যারা নিবন্ধনে ভর্তি হতে চাচ্ছেন নিবন্ধনের জন্য 1250 টাকায় কিন্তু আপনি কোর্স কনফার্ম করতে পারবেন। সো যারা আগামীকালকে আমরা ভর্তি নিশ্চিত করতে চাচ্ছি তারা সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করব, সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করব, কমেন্টে সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করব। একটু দ্রুত করব, একটু দ্রুত করব। যারা ভর্তিকৃত তারা পাঠানোর দরকার নেই, নাম্বার শেয়ার করার দরকার নেই। যারা ভর্তির বাইরের স্টুডেন্ট তারাই শুধুমাত্র আমরা এই কাজটা করব। ওকে, যারা ভর্তির বাইরের স্টুডেন্ট তারাই শুধুমাত্র আমরা এই কাজটা করব। ওকে, আমরা যারা ভর্তির বাইরের স্টুডেন্ট তারাই শুধুমাত্র আমরা এই কাজটা করব। ওকে, আমি দেখতে পাচ্ছি আরো অনেক টাকা পাঠাইছেন, মাশাআল্লাহ, আরো 5 জন টাকা পাঠাইছেন, জাযাকাল্লাহ খাইরান, জাযাকাল্লাহ খাইরান, মাশাআল্লাহ। 350 টাকা আছে, বাকি টাকা কাল দিলে হবে। হ্যাঁ হবে, সমস্যা নেই। শাইখ সুমন রানা, আপনি হচ্ছে জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করেন, এই নাম্বারে সেন্ড মানি করলেই হবে। আপনি এই যে আরেকজন টাকা পাঠিয়েছে আমি দেখতে পাচ্ছি হাসিবুল হক ভাই টাকা পাঠাইছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সিদ্ধান্ত নিতে হবে, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে। কথা বুঝতে পারছি? এমএসটি তাই না, 10 থেকে 20 গ্রেডে অফার আছে। হ্যাঁ 10 থেকে 20 গ্রেডে অফার আছে। স্যার সমাজসেবার ভর্তি কত টাকা? সমাজসেবার ভর্তি আজকে যারা এখন টাকা পাঠাচ্ছেন তাদের জন্য মাত্র 600 টাকা, অর্থাৎ বইয়ের দামে আমরা কোর্স দিয়ে দিচ্ছি। বইয়ের যে দাম, এই বইয়ের দামে আপনাকে আমরা পুরো কোর্সটা দিয়ে দিচ্ছি, এখানে অতিরিক্ত একটা টাকা নিচ্ছি না। লাস্ট 655 থেকে টাকা পাঠাচ্ছেন আমি দেখতে পাচ্ছি হাসিবুল হক ভাই, লাস্ট 655 থেকে 600 টাকা পাঠিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, শুকরিয়া। এই যে ফুল টাকা কিন্তু উনি পাঠিয়ে দিয়েছেন। আপনারা জাস্ট 600 টাকা ডিরেক্ট পাঠালে বই কনফার্ম হয়ে গেল, আপনার কাছে বই চলে গেল। আর যাদের এখন আর্থিক সমস্যা রয়েছে 300 400 যা আছে এটা দিয়ে আপনি জাস্ট কি করতে পারবেন? কনফার্ম করে রাখতে পারবেন, জাস্ট কনফার্ম করে রাখতে পারবেন। আর যারা আগামীকালকে ভর্তি হতে চাচ্ছেন বা কনফার্ম করতে চাচ্ছেন তারা জাস্ট কি করবেন? সি কোড ব্যবহার করে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা কমেন্টে শেয়ার করলে আমাদের প্রতিনিধি টিম যারা রয়েছে তারা আগামীকালকে আপনাকে ভর্তি হওয়ার সুযোগটা করে দিবে। 600 টাকা ভর্তি হলে সুবিধা কি পাবো? 600 টাকা ভর্তি হলে আপনি ক্লাস পাবেন, পরীক্ষা পাবেন, বই পাবেন, অর্থাৎ যে বইয়ের দামই আছে 500 টাকা। এখানে শুধুমাত্র আমরা পরীক্ষার জন্য যে চার্জ সেটার জন্য আমরা 100 টাকা আপনাদের জন্য এন্ট্রি করছি। এখানে ক্লাসের ফি দেওয়া লাগতেছে না, এখানে আপনাকে ক্লাসের পর যে প্রতিটা ক্লাসের ক্লাস টেস্ট নিতে হয় সেটারও ফি দেওয়া লাগতেছে না। এখানে জাস্ট আমরা ইন্টারনেট যে একটা চার্জ রয়েছে এই ইন্টারনেট চার্জ 100 টাকা শুধু যুক্ত করছি। এখানে টোটাল 600 টাকা শুধুমাত্র আপনাদেরকে আমরা ডেডিকেটেড করে দিচ্ছি, এই আর কিছু না। বই কি জেলা পর্যায়ে লাইব্রেরিতে? না, বই আমরা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দিব, কুরিয়ার চার্জটা পর্যন্ত আপনাকে দেওয়া লাগবে না। এখানে কুরিয়ার চার্জটাও আমাদের, কথা কি বুঝতে পেরেছি? কুরিয়ার চার্জটাও আমাদের। এখনো সময় আছে, যারা পাঠান নাই এই নাম্বারে সেন্ড মানি করবেন। স্যার আসেন একটু। যারা পরবর্তীতে আমার এই লাইভটা দেখবেন তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে 0190150102030405 এই নাম্বারগুলোতে আপনারা কি করবেন? ডিরেক্ট কল করে ভর্তি কনফার্ম করবেন। আগামীকালকে আমরা যেহেতু আগামীকালকে আমার ক্লাস, আপনারা সকাল 11টার মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করবেন। সকাল 11টার মধ্যে আপনারা এই নাম্বারগুলোতে সরাসরি কল করে এই নাম্বারগুলোতে পেমেন্টে টাকা পাঠিয়ে কনফার্ম করতে পারবেন। কথা বুঝতে পারছি আমার কলিজা ভাই, কলিজা বোনেরা? ওকে 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 স্যার, অনেকেই টাকা পাঠিয়েছে, শুকরিয়া। যারা টাকা পাঠিয়েছেন, যারা ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে চান, বাবা মার স্বপ্নকে লালন করতে চান, যারা বাবা মার স্বপ্নকে কি বলবো স্বপ্নে পূরণ করতে চান, সামাজিক সাম্যাবস্থায় নিজেকে রিপ্রেজেন্ট করতে চান, যারা টাকা পাঠিয়ে নিজেকে ব্যক্তিত্বের পরিচয় তৈরি করার জন্য তাগিদ নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো নেন নাই সিদ্ধান্ত নিয়ে নেন, অথবা বাসায় খুব ডেডিকেটেড ওয়েতে পড়াশোনা করেন। জব মেডিসিন একটা গাইডলাইন আপনাকে একটা কড়া শাসনের মধ্যে রাখবে, এই জন্য একটা কড়া শাসনে থাকেন। এই কোর্সটাতে আমাদের কোনো লভ্যাংশ নাই, এটাতে জাস্ট আপনাকে কড়া শাসনে রেখে আপনাকে সফল করা আমাদের টার্গেট, এতটুকুই আর কিছু না। স্যার নেক্সট প্রশ্নটা আছে। আচ্ছা,
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? এখানে বলছে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক। স্যার 25 পর্যন্ত মনে হয় প্রশ্ন আছে, এখানে শেষ করে দিন। তা পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর উনি কিন্তু মধ্যযুগের, ঠিক আছে, ভারতচন্দ্র রায়গুণাকর বলা হয় মধ্যযুগের শেষ কবি, মধ্যযুগের শেষ বড় কবি বলা হয় এই ভারতচন্দ্র রায়গুণাকর। এখানে আছে দৌলত কাজী, আরাকান রাজসভার আদি বাঙালি কবি হলেন এই দৌলত কাজী। আচ্ছা, এরপরে সৈয়দ হামজা। শেখ সোমান ভাই কিন্তু 350 টাকা বাড়াইতে, বাকি 250 টাকা আমাকে দিবে, কোনো সমস্যা নেই। এরকম বা সমস্যা নেই, যা আছে এটা পাঠাই দেন, এরপর বাকিটা আগামীকাল দিয়েন, ঠিক আছে না? রাত তো এখন, তো আর আপনি চাইলে বিকাশের দোকানে যেতে পারবে না, এবং টাকা আপনারা পাঠাতে পারেন। আচ্ছা, এবার বলছে আব্দুল হাকিম, তিনি মধ্যযুগের কবি। এবার আছে সৈয়দ হামজা। আমরা জানি পুঁথি সাহিত্যের আদি কবি কে বলতে পারেন? পুঁথি সাহিত্যের আদি কবি আসলে সৈয়দ হামজা না। পুঁথি সাহিত্যের প্রাচীনতম কবি এবং আদি কবি হলেন ফকির গরিবুল্লাহ। ওর লোকটার নাম হলো কি? ফকির গরিবুল্লাহ। লিখে রাখেন গরিবুল্লাহ। তা পুঁথি সাহিত্যের আদি কবি এবং পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি, পুঁথি সাহিত্যের আদি কবি, পুঁথি সাহিত্যের প্রাচীন কবি এবং শ্রেষ্ঠ কবি সে হলো ফকির গরিবুল্লাহ। আর পুঁথি সাহিত্যের দ্বিতীয় জনপ্রিয় কবি হলেন এই সৈয়দ হামজা। যেহেতু অপশনে কোথাও ফকির গরিবুল্লাহ নেই, এই কারণে আমরা টিক দিয়ে আসছি সৈয়দ হামজা। ক্লিয়ার 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 মনে রাখবেন ফকির। তার পুঁথি সাহিত্যের আদি কবিকে ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ নাই। এই কারণে আমরা কি করছি? এই কারণে কিন্তু আমরা ওটা করছি। আচ্ছা দেখেন, কোনটি মরসিয়া সাহিত্য? এখানে একটা চমৎকার প্রশ্ন বলছে, কোনটি মরসিয়া সাহিত্য? তার আগে আপনাকে এখানে শিখতে হবে এই মরসিয়া সাহিত্যটা কি। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া সাহিত্য। আর এই মরসিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবি ছিলেন রাধা রমন গোপ। তার রচিত কাব্যের নাম ইমামগণের কিচ্ছা এবং আফতনামা। এই প্রশ্নটা কিন্তু অনেকবার চলে আসে যে মরসিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবিকে। লিখে রাখেন মরসিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবি। মরসিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবির নাম কি? মরসিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবির নাম কি? রাধা রমন গোপ। লিখে রাখেন রাধা রমন গোপ। রাধা রমন গোপ। তার রচিত কাব্যের নাম ইমামগণের কিচ্ছা এবং আফতনামা। এরপর দেখেন, এই মরসিয়া হলো কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া সাহিত্য। তাহলে মরসিয়া কোন ভাষার শব্দ? এটা অনেকবার পরীক্ষা আসে, বাজারে অনেক গাইডে ভুল। মরসিয়া হলো ফার্সি শব্দ, ফার্সি। বাজারে অনেক গাইডে লেখা আছে মরসিয়া হলো আরবি শব্দ। আসলে মরসিয়া আরবি শব্দ না, বাংলা একাডেমি আধুনিক বাংলা অনুবিধান অনুযায়ী মরসিয়া হলো ফার্সি শব্দ। এবং এই মরসিয়া শব্দের অর্থ শোক প্রকাশ করা। এগুলোকে বলা হয় শোক কাব্য অথবা শোক প্রকাশ করা। তার মরসিয়া শব্দের অর্থ কি? শোক প্রকাশ করা। এখন এই মরসিয়া সাহিত্য কি? মরসিয়া সাহিত্য কোনটা? এই মধুমালতী, চন্দ্রাবতী, লাইলি মজনু নাকি জঙ্গনামা? আমরা জানি এটা কি মধুমালতী নাকি চন্দ্রাবতী নাকি লাইলি মজনু নাকি জঙ্গনামা? উত্তর কোনটা? অলরেডি আপনারা বলেই ফেলেছেন স্যার, এটা হবে জঙ্গনামা। তার মরসিয়া সাহিত্য কোনটি? জঙ্গনামা। এই কাব্যটা লিখছে কিন্তু অনেকে, হায়াত মাহমুদ, তিনি কিন্তু এই জঙ্গনামা নামে কাব্য রচনা করেছেন। তা দেখেন, একাধারে মরসিয়া সাহিত্য এবং নাচ সাহিত্য রচনা করেছেন কি? শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ একাধারে নাচ সাহিত্য এবং মরসিয়া সাহিত্য রচনা করেছেন কে? শেখ ফয়জুল্লাহ। আর লাইলি মজনু কাব্যটি রচয়িতা হলো দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যটি রচয়িতা হলো দৌলত উজির বাহরাম খান। লাইলি মজনু কাব্যের কাহিনী কোন দেশের? ইরান। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ছিল ক্লাসটা। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর জব ব্রিজের সাথে থাকবেন। আর আগামীকাল কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, যারা সমস্যা এখনো ভর্তি হতে পারেনি, আগামীকাল কিন্তু মামিনুল স্যারের সাথে ক্লাস হবে। ক্লাস সকাল 10টা, রাত 8টায়, কিন্তু কেউ মিস করবেন। আগামীকাল বিসিএস এর ক্লাস হবে বিকাল 3টায়, এবং আগামীকাল কিন্তু আপনাদের প্রাইমারি ব্যাচের ক্লাস আছে, নিবন্ধনের ব্যাচের ক্লাস আছে। এই যাদের যখন টাইম দেওয়া আছে ওই নির্ধারিত টাইমে আপনারা প্রবেশ করবেন, আপনাদের লিংক চলে যাবে। সুতরাং যারা ভর্তি হতে পারেননি, তারা এখানে যে মামুন স্যার যে নম্বরগুলো দিয়েছিল, আমি যদি আবার একটু দেখাই, যে এই যে মামুন স্যার যে নাম্বারটা দিয়েছিল, যারা এখনো টাকা পাঠাতে পারেনি, 09399646, এই যে 0939964623, এই নাম্বারে কিন্তু এখন যে নগদ যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন, অথবা আপনি চাইলে আগামীকালও ভর্তি হতে পারবেন। এখন যে টাকাটা আছে ওই টাকাটা পাঠাতে পারবেন। আর আমাদের এই কোর্সে ভর্তি হলে কিন্তু একদম প্রিন্টেড লেকচার শিট কিন্তু আপনি পাবেন, সেটা আপনার কুরিয়ারে বা একদম সুন্দরবন কুরিয়ার চলে যাবে। তা 01901519501 এরকম 0203 এই নম্বরগুলো আপনি টাকা সেন্ড মানি করতে পারবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে
আগামীকাল ভর্তি হতে পারবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার। কথা মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর নাম এখানে লেখা আছে। মমিনুল স্যার, সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী নামগুলো কি আমি বলে দিব? এখানে সর্বোচ্চ শেয়ারকারী আছেন আমাদের, সর্বোচ্চ শেয়ারকারী আছে 2 জন এবং সর্বোচ্চ মেনশনকারী আছে আমাদের 1 জন। আচ্ছা দেখি 2 জন আছে, তা দেখি সর্বোচ্চ শেয়ারকারী মোহাম্মদ সাইদুর রহমান। মোহাম্মদ সাইদুর রহমান আছেন নি আপনি? মোহাম্মদ সাইদুর রহমান, আমি একটু বলে দিচ্ছি, মোহাম্মদ সাইদুর রহমান। আচ্ছা দেখেন, এই যে দেখেন এমডি মানে মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ সাইদুর রহমান, তিনি কিন্তু সাইদুর রহমান দ্রুত 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 দ্রুত। আচ্ছা, এরপর আছে কে? এরপর আছে শহীদুল ইসলাম। স্যার এনটিএসসি সাবজেক্টে ভর্তি হয়ে যাবে? অবশ্যই যাবে, এনটিএসসি সাবজেক্টে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা দেখে আর কি, দেখি স্যার এগুলো বললেন না? সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম বলছিলেন স্যার? না না বলিনি। ও আচ্ছা, স্যার আসছে, স্যার একটু বলে দেন সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কারা কারা পাবে, একটু বলুন স্যার। দেন কলমটা। আচ্ছা, শেয়ারকারীর মধ্যে রয়েছে আমাদের সাইদুর রহমান, ছাত্র লিখে দিছে শেয়ারের মধ্যে আছেন। থাকলে আপনি টাকা পাবেন, থাকলে নাম নাম্বার ঠিকানা দিয়ে দেন। ও এটা জব মেডিসিন থেকে, এটা জব মেডিসিন পেজের থেকে। আর শহীদ ইসলাম 2 নাম্বার শেয়ারকারী শহীদ ইসলাম জব মেডিসিন পেজে দেখেন তো, কমেন্ট থেকে জুবাই ভাইরে নিতে বলেন সাইদুল ইসলামের, যদি টাকা থাকে। আপনি হচ্ছে নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই পাবেন, 450 টাকা দামের বই, কুরিয়ার চার্জ 500 টাকা আপনি পাচ্ছেন। সাইদুল ইসলাম, যদি আপনি বই পেতে চান তাহলে বই নিতে পারেন, কমেন্টে জানাইলেই হবে। আর মেনশন করে মধ্যে রয়েছেন এমডি আব্দুল্লাহ জুবায়ের মামিনুল স্যার পেজ থেকে। মেনশনের মধ্যে এমডি আব্দুল্লাহ জুবায়ের, জুবায়ের ভাই আপনি টাকা পাবেন যদি নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই নিতে চান, তাহলে এই যে জুবায়ের ভাই আছেন, আমি দেখতে পাচ্ছি এমডি জুবায়ের স্যার সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করেছি আমি। আমার নাম কোথায়? আপনার নাম চলে আসছে, দেখছেন? এই যে উনি কমেন্ট করছেন আর ওনার নাম চলে আসছে। আচ্ছা, আব্দুল্লাহ জুবায়ের ভাই আপনি হচ্ছেন সর্বোচ্চ শেয়ারের মধ্যে রয়েছেন। আপনি যদি মনে করেন যে না টাকা নেবেন, তাহলে কমেন্টে হচ্ছে আপনার জাস্ট নাম্বারটা শেয়ার করেন। আর যদি আপনি মনে করেন নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই 450 টাকা দামের বই নেবেন, প্লাস এটার সাথে কুরিয়ার চার্জ 50 টাকা আবার আমাদের অ্যাড করা লাগবে, এখানে প্রায় 500 টাকা পেয়ে যাবেন। আর আপনার খুশি, আপনি আসলে কি করতে যাচ্ছেন? টাকা নিতে চাইলে জাস্ট কমেন্টে নাম্বার শেয়ার করলেই হবে। আর জুই ইসলাম সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে রয়েছে জুই ইসলাম, আপনি হচ্ছেন বই পাবেন, জুবাইর ভাই যদি টাকা চান, টাকা চাইলে বিকাশ নাম্বার দিলে আপনাকে টাকা পাঠিয়ে দিবে। আব্দুল্লাহ জুবাইর ভাই আপনি কিন্তু আছেন, আপনি আপনার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আপনি কিন্তু আজকে পুরস্কার পেয়ে গেছেন। যেহেতু আপনি নিজে আগে কমেন্ট করেছেন, আবার আপনার নামটাও চলে আসছে, তার মানে আপনি অনেক খুশি হয়েছেন। আসলে এখানে আমাদের কোনো স্বজনপ্রীতিতা নেই, আমরা চেক করি কারা সর্বোচ্চ শেয়ার করেছেন, কারা মেনশন করেছেন। যারা সর্বোচ্চ শেয়ার করেন, মেনশন করেন, আমরা তাদেরকে পুরস্কারগুলো দেওয়ার চেষ্টা করি। কারণ এখানে তো খুব বেশি পুরস্কার, অনেক টাকা দেওয়া লাগতেছে এমন না, আপনাদেরকে দিলে আপনারা ইন্সপায়ার পান, এটাই আসলে ভালো লাগে, এই আর কিছু না। আব্দুল্লাহ জুবাইর ভাই আপনি যদি বই নিতে চান, তাহলে শুধু বলতে হবে বই নিতে চাই, আর যদি টাকা নিতে চান তাহলে বিকাশ নাম্বার প্রদান করলে আপনাকে আমরা টাকা পাঠিয়ে দিব। ওকে, একটু দ্রুত কমেন্ট করতে হবে। আর জুই ইসলাম আছে, জুই ইসলাম আপনি কিন্তু বই পাচ্ছেন। শহীদ ইসলাম কিন্তু বই পাবেন। শহীদ ইসলাম আছে, স্যার ক্যারিয়ার প্লাস বই দেন। আচ্ছা, আব্দুল্লাহ জুবাইর ক্যারিয়ার প্লাস বই চাচ্ছেন, আপনি বই পেয়ে যাবেন। আপনি যে কাজটা করবেন জুবাইর ভাই, আপনি হচ্ছে আমাদের একটা নাম্বার লিখে নেন, আপনি 019015199501, এই 01 নাম্বারে আপনি কি করবেন? আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন, তাইলে আপনার কাছে ক্যারিয়ার প্লাস বই অটো চলে যাবে। এবং জুই ইসলাম আপনিও সেম কাজ করবেন, এই নাম্বারে নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন। শহীদ ইসলাম আপনি তো বই পাচ্ছেন। আর এমডি সাইদুর রহমান আপনি যদি থেকে থাকেন, তাহলে কাজ করেন, আপনি জাস্ট আমাদের এই নাম্বারে কল করেন, এখনই আপনাকে টাকা পাঠিয়ে দিবেন।
সাইদুর রহমান কি আছে, অ্যাক্টিভ আছে জব মেডিসিন পেজ থেকে? আচ্ছা আচ্ছা, সাইদুর রহমান, যদি আপনি কোনো কারণে পরবর্তীতে লাইভটা দেখে থাকেন, তাহলে আমাদেরকে যে কাজটা করবেন, আপনি হচ্ছে এই নাম্বারে কল করবেন। কল করলে আপনাকে আপনার টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর যদি বই চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে নেসেসারি ক্রেডিট প্লাস বই দেওয়া হবে। এই যে জোবাইর কিন্তু আজকে হচ্ছে ইয়ে করছে, আমাদের সর্বোচ্চ শেয়ার করছে, যে অলরেডি আছে। জি স্যার, আপনারা নিরপেক্ষ বিচার করছেন। আচ্ছা, জোবাইর কিন্তু আপনার বই নিতে চাইছে টাকা না নিয়ে। শুকরিয়া, আপনি জিতে গেছেন। জোবাইর ভাই, আপনি কিন্তু আসলেই জিতছেন, কারণ বই নিলে কিন্তু আপনি এখানে প্রায় 500 টাকার মতো হয়ে যাচ্ছে। 450 টাকা দামের বই, 50 টাকা, আর টাকা কিন্তু পাইলে মাত্র 300 টাকা পাচ্ছে। হ্যাঁ, জুই ইসলাম পাইছে আজকে। জুই ইসলাম হচ্ছে বই পাইছে। জুই ইসলাম আমাদের জব মেডিসিনের স্টুডেন্ট, সে কিন্তু আজকে ক্যারিয়ার প্লাস বই পাইছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করলাম। আর পরবর্তীতে যারা আমরা লাইভ দেখবো, তারা হচ্ছে আমরা এই হটলাইন নাম্বারে 010203040506 এই নাম্বারগুলোতে আমরা কি করব, এই নাম্বারগুলোতে আমরা জাস্ট কল করব। কল করে ভর্তি কনফার্ম করতে পারবো। সেটা নিবন্ধন হোক, প্রাইমারি হোক, বা হচ্ছে আমাদের 10 থেকে 20 গ্রেড হোক, বা সমাজসেবা হোক, যে কোনো কোর্স, অথবা বিসিএস ফাউন্ডেশন আছে আমাদের, 52তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচ, 51তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।